আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি মূলত হাজির হয়েছি তোমাদের সামনে ম্যালেরিয়ার দ্বিতীয় লেকচার নিয়ে। সো তোমরা আমাকে একটু কষ্ট করে কমেন্টে জানাবা যে ভাইয়ার আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা এবং ভিডিওটা ক্লিয়ার আসতেছে কিনা। এই দুইটা জিনিস আমাকে একটু কুইকলি জানাবা যে সবাই কেমন আছো, আর আমার ভয়েসটা একটু জানাবা ক্লিয়ার কিনা এবং আমার ভিডিওটা ক্লিয়ার কিনা। এই দুইটা জিনিস একটু জানাবা। তোমরা সবাই কেমন আছো এটাও জানাতে পারো। তবে ফার্স্টে এই দুইটা জিনিস জানাও যে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা আর কথা শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ক্লিয়ার ভাইয়া, ফোকাসটা একটু নজর। আচ্ছা, ফোকাস নিয়ে কি করা যায় আমি দেখবো। ফোকাস কেন, মানে কি সমাধান দেওয়া যায় এটার আমি দেখবো। ক্লিয়ার ভাইয়া, ফোকাসটা একটু। সবাই তো ভালো আছো না? ফোকাস লক করে দেন। কিভাবে করে ফোকাস লক আমি তো জানি না। ফোকাস লক কিভাবে করে? তোমাদের রসায়ন ক্লাসের বদলে এটা হচ্ছে রসায়ন ক্লাসটি আই হোপ আর একটু পরে হবে। তোমরা একটু দেখে নিবা। তোমাদেরকে তো জানানো হয়েছে মেবি, ঠিক আছে, পোস্ট করে হয়তো জানাইছে। তো তোমরা বায়োলজি খাতা নিয়ে বসো, এরপরে রসায়ন ক্লাসটা হবে, সমস্যা নেই, ক্লাস হবে। আচ্ছা, ফোকাস তো বারবার নড়াচড়া করে, কেমনে ঠিক করে এটা? তোমরা একটু সবাই তাড়াতাড়ি আসো। আমি ক্লাসটা শুরু করে দিই। আজকে আমরা ম্যালেরিয়ার এই দ্বিতীয় লেকচারটা পড়বো। প্রথম লেকচারটা তো সবাই করছো আশা করি। সো আজকে আমরা সেকেন্ড লেকচারটা পড়বো। ভাই, ইউজ ক্যামেরা 5 ফোকাস সলিউশন। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো ক্যামেরা 5 ইউজ করার জন্য, তাহলে ফোকাসের সমস্যাটা দূর হবে। আচ্ছা ঠিক আছে, তো আমি ক্লাস শুরু করবো। তোমরা একটু সবাই কমেন্টে জানাও কি আমি ক্লাস শুরু করতে পারবো কিনা। তোমরা একটু কমেন্টে জানাও, সবাই একটু জানাও আমি ক্লাস শুরু করতে পারবো কিনা। ব্যাকগ্রাউন্ড নয়েজ তোমরা একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ তোমরা একটু বিবেচনা করবা, কিছু করার নেই। ওদের চিল্লানোর উপর আমাদের কোনো হাত নেই। সো ওরা চিল্লাবেই। আচ্ছা, আমি শুরু করে দিই। তোমরা অনেকে বলতেছো শুরু করতে। দেখো, গত ক্লাসে তোমরা জানো আমি কতটুকু পর্যন্ত পড়াইছি এবং অনেক বোঝানোর চেষ্টা করছি, কারণ বইয়ে তো লাইনগুলা লেখা থাকে, বাট লাইনগুলার মিনিং তোমরা জানো না, বা তোমাদের মনে অনেক প্রশ্ন আসে যে এই লাইনটার অর্থ কি, এই লাইনগুলোর অর্থ কি, বা এগুলোর মানেটা কি। ঠিক আছে, যেমন গত ক্লাসে আমি কিছু রোগের নাম বলছিলাম। তোমরা হয়তো যারা ক্লাস করছো তারা ইতিমধ্যে এগুলো জানো যে কিছু রোগের নাম ছিল, যেমন প্লাজমোডিয়াম ভাইভেক্সারা, যেটা হয় সেটা হচ্ছে ভিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। সো ভিনাইন শব্দটার মানেটা কি তোমরা তো ওগুলো মুখস্থ করো। তারপর ছিল মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া। তারপর ছিল ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া। ম্যালিগন্যান্ট হচ্ছে ডেঞ্জারাস, আমি বলছিলাম, কারণ ম্যালিগন্যান্ট ইটসেলফ শব্দটাই হচ্ছে ডেঞ্জারাস। ম্যালিগন্যান্ট মানে ডেঞ্জারাস। সো ওই ধরনের ম্যালেরিয়াটা ছিল ডেঞ্জারাস ম্যালেরিয়া। ম্যালেরিয়াটা হচ্ছে ডেঞ্জারাস ম্যালেরিয়া। সো এরকম আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি। আজকে আমরা প্লাজমোডিয়াম ভাইভেক্সারা ম্যালেরিয়া রোগের লক্ষণ ও উপসর্গ বুঝবো। দেখো, রোগের লক্ষণ আর এটা হচ্ছে উপসর্গ, এই দুইটা জিনিস কিন্তু এক না। অনেকে আমরা লক্ষণ এবং উপসর্গ দুটোটাকেই এক ভাবি। তোমরা কি এই দুটোটা কি একই জিনিস চিন্তা করো যে ভাইয়া উপসর্গ যেই কথা, লক্ষণও সেই কথা? আসলে ব্যাপার দুটোটা একই কথা না। আমি সিম্পলি বোঝানোর চেষ্টা করি উপসর্গ বলতে কি বোঝায় আর লক্ষণ বলতে কি বোঝায়। চিন্তা করো, তুমি ডাক্তারের কাছে গেছো, সাপোজ তুমি ডাক্তারের কাছে গেছো,
একটা একটা অসুস্থতা নিয়ে, তোমার একটা অসুখ হয়েছে, তুমি ওই অসুখটা নিয়ে বা তুমি ডিসকমফোর্ট ফিল করতেছো, তুমি ডাক্তারের কাছে গেছো। এখন ডাক্তার তোমাকে জিজ্ঞেস করছে আপনার কি কি অসুবিধা হয়েছে এটা আমাকে খুলে বলেন। দেখো ডাক্তার কি বলতেছে, আপনার কি কি অসুবিধা হয়েছে আমাকে খুলে বলেন। এখন তোমার এই যাবৎকাল কি কি অসুবিধা হয়েছে তুমি আস্তে আস্তে ডাক্তারকে এগুলো বলতেছো। সো এই যে ডাক্তারকে তুমি তোমার অসুবিধার কথাগুলো বলতেছো, এগুলো অ্যাকচুয়ালি তুমি উপসর্গ বলতেছো। অ্যাকচুয়ালি তুমি এগুলো কি বলতেছো, উপসর্গ বলতেছো, মানে তোমার অসুবিধার কথাগুলো তুমি ডাক্তারকে বলতেছো। এখন ডাক্তার তোমাকে চেক করবে, চেক করে তোমার উপসর্গের সাথে যদি একটা রোগের সিমটমস বা লক্ষণগুলো মিলে যায়, মানে তোমার উপসর্গের সাথে চিন্তা করে, তোমার উপসর্গগুলোকে বা তোমার অসুবিধার কথা চিন্তা করে ডাক্তার একটা ডিসিশন নিবে, একটা রোগের সাথে মিলাবে। যদি ওই রোগের সাথে মিলে যায় তখন আমরা বলবো লক্ষণ। তখন একটা রোগের সাথে মিলাবে, তখন ওই রোগের সাথে যদি তোমার উপসর্গগুলো যদি মিলে যায় তখন ওগুলাকে বলা হয় লক্ষণ। সো দুইটা জিনিস কিন্তু এক না। সো উপসর্গ একদম খুব কমন। ধরো তোমার খাইতে ইচ্ছা করতেছে না, এটা একটা উপসর্গ। তোমার বমি বমি ভাব, এটা একটা উপসর্গ। তোমার বমি বমি ভাব, তোমার খাইতে ইচ্ছা করতেছে না, এগুলো উপসর্গ। এখন এগুলো দেখে তো সরাসরি রোগ নির্ণয় করা যায় না, বিকজ এগুলা সব কম বেশি সব ডিজিজে এগুলো কমন। উপসর্গগুলো সবগুলো কম বেশি কমন। তো উপসর্গ দেখে সরাসরি তুমি বুঝতে পারবে না অ্যাকচুয়ালি তোমার কোন রোগটা হয়েছে। সো কারণ উপসর্গগুলো প্রায় কম বেশি সব ডিজিজের ক্ষেত্রে কমন। দেখো প্রত্যেকটা বেশিরভাগ অসুখের ক্ষেত্রেই তোমার অনেকের ক্ষেত্রে খাইতে ইচ্ছা করে না, অনেকের বমি বমি ভাব থাকে, অনেকের মাথা ব্যথা করে, অনেকের ঠিকমতো পায়খানা হয় না, ঠিক আছে, তারপর অনেকের ঘুম হয় না। এগুলো উপসর্গ, এগুলো প্রায় কম বেশি সব রোগের ক্ষেত্রেই মিলে যায়। বাট লক্ষণগুলা মিলে না। একটা প্রধান লক্ষণ থাকে যেটা দেখেই আমরা বুঝতে পারি না এটা নিশ্চয় এই রোগটা তার হয়েছে। একটা লক্ষণ থাকে, ওই লক্ষণটা দেখে বোঝা যায় যে না নিশ্চয় এই রোগটা হয়েছে। এটাই হচ্ছে উপসর্গ আর লক্ষণের মধ্যে পার্থক্য। ঠিক সেম ভাবে প্লাজমোডিয়াম ভাইভেক্স দ্বারা যে ম্যালেরিয়াটা হয়, ওই ম্যালেরিয়ার কারণে কিছু রোগের লক্ষণ থাকে এবং উপসর্গ থাকে। ফার্স্ট অফ অল উপসর্গের কথা যদি বলি কি কি থাকে, যেমন ওই যে একটু আগেই বলছি তোমার খাইতে ইচ্ছা করবে না, তোমার ঘুম নাই, তোমার অনিদ্রা, তোমার কোষ্ঠকাঠিন্য, ঠিক আছে, তোমার কি কোষ্ঠকাঠিন্য, তোমার বমি বমি ভাব, এগুলোই হচ্ছে প্রাথমিক পর্যায়ে দেখা যায়। তাহলে প্রাথমিক পর্যায়ে কি কি দেখা যায় আমার সাথে সাথে লিখবা। প্রাথমিক পর্যায়ে কি কি দেখা যায় ভাইয়ার সাথে সাথে লিখবা, আমি তো লিখেও দিই। সো তোমরা আমার সাথে সাথে লিখো। প্রাথমিক পর্যায়ে মানে যখন আস্তে আস্তে এটা ডেভেলপ হচ্ছে রোগটা, তখন প্রাথমিক পর্যায়ে একটা রোগীর কি কি উপসর্গ দেখা যায় সেটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে মাথা ব্যথা বা মাথা ধরা বা মাথা ব্যথা এগুলো দেখা দিবে। ক্ষুধা মন্দা এগুলো কমন, এগুলো দেখে আসলে বোঝা যায় না, এগুলো সব রোগের ক্ষেত্রেই কমন। ক্ষুধা মন্দা, তোমার খাইতে ইচ্ছা করবে না, হ্যাঁ, তারপর বমি বমি ভাব, এগুলো সব রোগের ক্ষেত্রেই কিন্তু কমন না, সব রোগের ক্ষেত্রেই কমন বমি বমি ভাব। তারপর তোমার কোষ্ঠকাঠিন্য হওয়া, তোমার কি কোষ্ঠকাঠিন্য, তারপর তোমার অনিদ্রা মানে ঘুম টুম হবে না, এগুলো হচ্ছে প্রাথমিক পর্যায়ে দেখা যায়। তবে এগুলো দেখে তুমি বুঝতে পারবা না যে কোন রোগটা অ্যাকচুয়ালি তোমার হয়েছে, কারণ এগুলো প্রায় কম বেশি সব রোগের ক্ষেত্রে কমন। এবার আসো ডিজিজটা আরেকটু ডেভেলপ হচ্ছে, রোগটা একটু ডেভেলপ হচ্ছে, মানে এবার তুমি দ্বিতীয় স্টেজে চলে আসছো, রোগের দ্বিতীয় পর্যায়ে। তার মানে এটা হচ্ছে কি রোগের দ্বিতীয় পর্যায়ে চলে আসছো। যখন রোগের দ্বিতীয় পর্যায়ে চলে আসো তখন একটা প্রধান লক্ষণ প্রকাশ পায় যেটা দেখেই তুমি মোটামুটি শিওর হতে পারবে না আমার ম্যালেরিয়া হয়েছে। তো যেটা দেখে তুমি মোটামুটি শিওর হতে পারবে যে তোমার একটা নির্দিষ্ট রোগ হয়েছে, ওটাকেই আমরা অ্যাকচুয়ালি লক্ষণ বলি, ওটাকেই অ্যাকচুয়ালি আমরা কি বলি লক্ষণ বলি। যেমন ম্যালেরিয়ার ক্ষেত্রে একটা প্রধান লক্ষণ আছে যেটা দেখে তুমি মোটামুটি আন্দাজ করতে পারবা বা মোটামুটি শিওরিটি দিতে পারবা যে তোমার ম্যালেরিয়া হয়েছে, এটাকে বলা হয় প্রধান লক্ষণ। তো দ্বিতীয় পর্যায়ে, রোগের দ্বিতীয় পর্যায়ে ওই প্রধান লক্ষণটা তুমি দেখলেই বুঝতে পারবে মোটামুটি তুমি সন্দেহ করতে পারবা যে তোমার ম্যালেরিয়া হয়েছে। কি সেই প্রধান লক্ষণ, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 48 ঘন্টা পর পর তোমার কাঁপুনি দিয়ে জ্বর আসবে। তার মানে এটাই ম্যালেরিয়ার একটা প্রধান লক্ষণ। ম্যালেরিয়া কিন্তু একটা মারাত্মক জ্বর। সো তোমার 48 ঘন্টা পর পর কাঁপুনি দিয়ে, মানে তুমি কাঁপবা, শেক হবে, জ্বর তো আসবে সাথে সাথে তুমি কাঁপবা, ব্যাপারটা শীতের কারণে না, কাঁপবা তুমি এবং তোমার জ্বর হবে, তোমার ভাইব্রেশন হবে এবং তোমার প্রচুর জ্বর হবে। এবং মজার ব্যাপার কি জানো, জ্বরটা একবার আসে একবার যায়। কিভাবে বুঝলাম? ওই যে 48 ঘন্টা পর পর
48 ঘন্টা পর পর তোমার কাঁপুনি দিয়ে জ্বর আসবে। 48 ঘন্টা মানে 2 দিন পর 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 তোমার জ্বর আসবে। তাহলে ব্যাপারটা একটু সিরিয়াস লেভেলের, বিকজ 2 দিন পর পর যদি জ্বর আসে ব্যাপারটা কিন্তু খুবই মারাত্মক ব্যাপার। কারণ জ্বর তো সাধারণত একবার গেলে আর আসে না, কিন্তু এই ক্ষেত্রে জ্বরটা কি হয় 2 দিন পর পর আসে, আর জ্বরটা যেমন তেমন জ্বর না, কাঁপুনি দিয়ে জ্বর আসে। এটাই হচ্ছে প্রধান লক্ষণ। এটা যদি তুমি তোমার মধ্যে দেখতে পাও, তুমি মোটামুটি সন্দেহ করতে পারো যে তোমার ম্যালেরিয়া হয়েছে। সাধারণত আমাদের এখানে যারা থাকি তারা হয় না, যারা পাহাড়ি অঞ্চলে থাকে, যেমন পার্বত্য, আমাদের যে চট্টগ্রামে যে পার্বত্য পাহাড়ি অঞ্চলগুলো আছে, ওই জায়গায় অ্যানোফিলিস মশকি বেশি থাকে। তো অ্যানোফিলিস মশকি বেশি থাকার কারণে ওই জায়গায় ম্যালেরিয়া বেশি হয়। এখানে অ্যানোফিলিস মশকি তেমন থাকে না, এখানে এডিস মশা থাকে, এখানে থাকে এডিস মশা। তো এডিস মশা তো আর ম্যালেরিয়া করে না, কেন করে না সেটারও ব্যাখ্যা আছে। এডিস মশা কেন, মশকি কেন ম্যালেরিয়া করতে পারে না সেটারও একটা ব্যাখ্যা আছে। তো এডিস মশা তো ম্যালেরিয়া করে না, এডিস মশা করে, মশকি করে ডেঙ্গু, তাই তো, ডেঙ্গু করে, ম্যালেরিয়া করে না। তাই এই অঞ্চলে আমরা যারা থাকি তাদের সাধারণত ম্যালেরিয়া হয় না। পাহাড়ি অঞ্চলে যারা থাকে ওখানে অ্যানোফিলিস বেশি থাকে, ওখানেই মূলত ম্যালেরিয়াটা হয়। তাহলে দ্বিতীয় পর্যায়ে যেটা দেখে তুমি আন্দাজ করতে পারবা বা শিওর হতে পারবা তোমার ম্যালেরিয়া হয়েছে, সেটা হচ্ছে লিখো দ্বিতীয় পর্যায়ে 48 ঘন্টা পর পর কাঁপুনি দিয়ে জ্বর আসে, এবং লিখো এটাই প্রধান লক্ষণ, এটাই প্রধান লক্ষণ। তাহলে দেখছো প্রধান লক্ষণ যেটা থেকে তুমি মোটামুটি শিওর হতে পারবে তোমার ম্যালেরিয়া হয়েছে। তুমি ডাক্তারের কাছে গিয়ে টেস্ট করাতে পারবে, টেস্ট করে মোটামুটি দেখতে পারবে যে আসলেই তোমার ম্যালেরিয়া হয়েছে কিনা। এই যে তুমি শিওর হওয়া, এটাই কিন্তু প্রধান লক্ষণ। তাহলে 48 ঘন্টা পর পর তোমার কি আসবে, কাঁপুনি দিয়ে জ্বর আসবে। এখন তুমি যদি ট্রিটমেন্ট না করো, সাপোজ অনেকে মনে করছে এরকম কিছু দেখছে, ডাক্তারের কাছে যায় নাই, তো মনে করছে না এমনি তো জ্বর আসে ঠিক হয়ে যাবে। কারণ নর্মাল জ্বর আর এরকম জ্বরের মধ্যে তফাৎ আছে। নর্মাল জ্বর আসে কিছুদিন থাকে তারপর চলে যায়, 1 দিন 2 দিন থাকে, 3 দিন থাকে, তারপর চলে যায়। কিন্তু এটা তো ভাই নর্মাল জ্বর না, এটা হচ্ছে 48 ঘন্টা পর পর কাঁপুনি দিয়ে জ্বর, 2 দিন পর পর করে তোমার জ্বর আসবে, একবার যাবে একবার আসবে, একবার যাবে একবার। তো এটা কিন্তু হালকাভাবে নেওয়ার বিষয় না। এখন তুমি যদি ডাক্তারের কাছে গিয়ে বা ট্রিটমেন্ট না নাও, তোমার যদি ম্যালেরিয়া রোগ ধরা পড়ে কিন্তু তুমি ট্রিটমেন্ট নিচ্ছ না, তাহলে ব্যাপারটা একটু সিরিয়াস লেভেলে চলে যেতে পারে। তাই ফাইনালি তৃতীয় পর্যায়ে কি হয়, তুমি যদি ট্রিটমেন্ট না করো, তৃতীয় পর্যায়ে কি হয়, তুমি যদি ট্রিটমেন্ট না করো, তখন তোমার রক্ত শূন্যতা দেখা দিবে, হুইচ ইজ মারাত্মক। রক্ত শূন্যতা দেখা দিবে। তার মানে তুমি যদি ট্রিটমেন্ট না করো, ডিজিজটাকে যদি পালতে শুরু করো, রোগটাকে যদি পালতে শুরু করো, তখন তোমার ফাইনালি রক্ত শূন্যতা দেখা দিবে, সিরিয়াস লেভেলে চলে যাবে। আচ্ছা তোমরা কি বলতে পারো, এখানে আমি একটু ব্র্যাকেট দিয়ে জায়গা রাখছি, তোমরা কি বলতে পারো রক্ত শূন্যতা হওয়ার কারণটা কি? দেখি বলো তো, কারা বলতে পারে? দেখি বলো তো রক্ত শূন্যতা কখন হয়, দেখি বলো। এখানে এই জন্য আমি ব্র্যাকেট দিয়ে একটু রাখছি, কারণ এগুলো হচ্ছে বেসিক জিনিস। তোমাকে অবশ্যই বায়োলজি পড়তে হলে বেসিক জানতে হবে এবং লজিক জানতে হবে। যেখানে বেসিক, যেখানে লজিক, সেখানেই বায়োলজি। বায়োলজি শব্দটাকে ভাঙো, 2টা ওয়ার্ড পাবে, একটা হচ্ছে বায়ো আর একটা হচ্ছে লোগোস। লোগোসকে চিন্তা করো লজিক, আর বায়ো মানে জীবন। তো যে জীবনে লজিক সেটাই হচ্ছে বায়োলজি। সো বায়োলজিতে লজিকও আছে, ডিটেলসও আছে এবং বুঝার মতো জিনিসও আছে। সো তোমাকে বুঝতে হবে। দেখি বলো যে রক্ত শূন্যতা কেন দেখা দিতে পারে, এটা আমাকে একটু কমেন্টে জানাও। লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যাওয়ার কারণে হিমোগ্লোবিন কমে গেলে ভাইয়া, হিমোগ্লোবিন কমে গেলে ভাইয়া, হ্যাঁ অনেকেই বলতেছো হিমোগ্লোবিন, লোহিত রক্তকণিকা, এটার কারণে লেক অফ আরবিসি বলতেছো, রক্তে লোহিত রক্তকণিকা কমে গেলে বা উৎপাদন কম হলে। হ্যাঁ আমি তোমাদের আনসার পাইছি এবং তোমাদের আনসার কিন্তু সঠিক। সেটা হচ্ছে কোনো কারণে যদি রক্তে আরবিসি ভেঙে যায় বা আরবিসি নষ্ট হয়ে যায়, আরবিসি ভেঙে বা নষ্ট
হয়ে যায় তাহলেই তোমার শরীরে রক্ত শূন্যতা দেখা দিবে। তো রক্ত শূন্যতার অনেক টার্ম আছে। রক্ত শূন্যতা মূলত হয় যদি আরবিসি ভেঙে যায়। তাহলে তৃতীয় পর্যায়ে তুমি যদি রোগটাকে পালো তাহলে তোমার রক্ত শূন্যতা দেখা দিবে, হুইচ ইজ মারাত্মক। এটা মারাত্মক, ডেঞ্জারাস। আরবিসি ভেঙে মানে আস্তে আস্তে তোমার আরবিসি ভাঙতে শুরু করবে, তারপরে তোমার রক্তের অভাব দেখা দিবে, রক্ত শূন্যতা দেখা দিবে। কেন আরবিসি ভাঙবে সেগুলোরও ব্যাখ্যা আছে, সেগুলোর ব্যাখ্যা আরো পরে। আরবিসি কেন ভাঙবে? নিশ্চয়ই আরবিসি ভাঙবে কে? আমি? তুমি? না, কে ভাঙবে? কে তোমার শরীরে প্রবেশ করতেছে? কে? ম্যালেরিয়া পরজীবী। কে? প্লাজমোডিয়াম ভাইভেক্স। তাহলে কে ভাঙবে? প্লাজমোডিয়াম ভাইভেক্স তোমার আরবিসি কে আক্রমণ করবে, তোমার আরবিসি কে আক্রমণ করে ভাঙা শুরু করবে। বুঝছো? সো এটারে পাল্টে দেওয়া যাবে না। এই জন্যই বলছি প্রধান লক্ষণ দেখে তোমাকে বুঝতে হবে তোমার ম্যালেরিয়া হয়েছে কিনা, বা তোমার একটা, কারণ তুমি তো এগুলো পড়তেছো, তুমি এগুলো পড়তেছো না, তুমি তো জানো, তুমি তো ব্যাপারগুলো জানো। তুমি যদি কমার্সে পড়তে হয়তো তুমি জানতে না, তুমি তো সায়েন্সে পড়তেছো, সো তুমি জানো। সো তোমার শিক্ষা থেকে তোমাকে প্র্যাকটিক্যালি এটা প্রয়োগ করতে হবে, এটাই হচ্ছে প্রধান লক্ষণ। আর এগুলো হচ্ছে উপসর্গ। এখন বলো তো তুমি এই উপসর্গ দেখে গিয়ে তুমি বুঝতে পারো তোমার কি হয়েছে? এই অনেকে বমি বমি ভাব হইলে, যেমন মেয়েদের ক্ষেত্রে বমি বমি ভাব হইলে, মানে ধর প্রেগনেন্টের সময় অনেকের কিন্তু বাচ্চা হওয়ার সময় কিন্তু বমি বমি ভাব আসে, তখন বলে যে টক খাইতে ইচ্ছা করে। সো ওইটা তো ভিন্ন ব্যাপার। তারপর ক্ষুধা মন্দা, ধরো অনেকের তোমার ধরো চিকনা মানুষ দেখবা যে ওরা চিকনা হয়। অনেক চিকনা মানুষগুলো খাবার বেশিও খায়, আবার তো খাবার বেশি খাইলেও তাদের খানাগুলো কোন দিক দিয়ে যায় জানা যায় না। আবার কিছু মোটা মানুষ আছে, তারা এমনি দেখতে মোটা কিন্তু খাবার কম খায়। তো ক্ষুধা মন্দা মানে হচ্ছে যে খাবারের প্রতি একটা অনীহা, খাবার খাবে না। তারপর মাথা ধরা অনেক কারণেই ধরতে পারে। সো অনিদ্রা, ঘুম অনেক কারণে হইতে পারে। যেমন ব্রেকআপ হওয়ার কারণে ঘুম নাও হইতে পারে অনেকের, ঠিক আছে? সো এগুলো দেখে কি তুমি বুঝবা যে তোমার কি হয়েছে? কারণ এগুলো কমন, এগুলো একদম কমন। সো যেটা দেখে তুমি বুঝবা সেটা হচ্ছে প্রধান লক্ষণটা, ঠিক আছে? এই প্রধান লক্ষণটা দেখলেই তুমি মোটামুটি শিওর হতে পারবে না এটা ম্যালেরিয়ার এখানে ম্যালেরিয়া হয়েছে, তোমার ম্যালেরিয়া হয়েছে। আর রোগটাকে যদি পালতে শুরু করো তাহলে তৃতীয় পর্যায়ে গিয়ে তোমার আরবিসি ভাঙা শুরু করবে এবং তোমার রক্ত শূন্যতা দেখা দিবে। এটাই হচ্ছে ম্যালেরিয়া রোগের উপসর্গ লক্ষণ। শুধু লাইন বাই লাইন পড়ে গেলে হবে না ভাই, বুঝতে হবে তোমাকে, কথাগুলোর অর্থ বুঝতে হবে, ভাবটা বুঝতে হবে, লজিক দিতে হবে। এগুলাই হচ্ছে কথা। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো, এখান থেকে আমি অনেক প্রশ্ন করব, আশা করি তোমরা দিতে পারবা। এখান থেকে আমি অনেক প্রশ্ন করব, আশা করি তোমরা দিতে পারবা। যেমন একটা প্রশ্ন, তোমরা প্রশ্ন লিখবা। একটা প্রশ্ন, নাম্বার 1 প্রশ্ন, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে জ্বর কেন আসে? আরেকটা হচ্ছে 48 ঘন্টা পর পর কেন আসে? 48 ঘন্টা পর পর কেন? তাহলে একটা প্রশ্ন হচ্ছে জ্বর কেন আসে? স্বাভাবিক আমাদের শরীরে জ্বর কেন আসে বা কখন আসে এটা আমরা কিভাবে বুঝি বা কিভাবে এটার ব্যাখ্যাটা কি? আর এটা হচ্ছে আমি বললাম না 48 ঘন্টা পর পর হয়। কেন 48 ঘন্টা পর পর হয়? প্রথমে তোমাদেরকে আমি এটা বুঝাবো যে আমাদের শরীরে কখন জ্বর আসে। আমি এটা ম্যালেরিয়া দিয়ে বুঝাচ্ছি। ধরে নাও তোমার ম্যালেরিয়া, অ্যানোফিলিস মশকিটা তোমাকে কামড় দিছে মানে দংশন করছে, দংশন করে তোমার রক্ত পান করতেছে। ও তো আসছে রক্ত পান করার জন্য। তো তোমারে কামড় দিয়ে তোমার থেকে রক্ত চুষে খাচ্ছে। এখন রক্ত খাওয়ার সময় ওর যে মুখের লালা আছে না, ও তো ভাই একটা প্রাণী, ওরও খাওয়ার সময় লালা ঝরে না? আমার খাওয়ার সময় লালা ঝরে না? তো ও খাওয়ার সময় লালা ঝরে, আর ওই লালাতে যে জীবাণুটা, ওই যে ম্যালেরিয়া জীবাণুটা তার লালাতে আসে। তো সুন্দর করে তার লালা থেকে ম্যালেরিয়া জীবাণুটা আমার রক্তে পাঠিয়ে দেয়। তার মানে কে পাঠাচ্ছে তোমার রক্তে ম্যালেরিয়া মানে প্লাজমোডিয়াম ভাইভেক্সটাকে? কে? স্ত্রী অ্যানোফিলিস। কখন? রক্ত চুষার সময়। তোমার রক্ত চুষার সময় তার লালা থেকে জীবাণুগুলো তোমার রক্তে আসলো। এখন তোমার রক্ত থেকে যে তোমার প্রথমে সে কোথায় যাবে? যকৃতে যাবে। তাহলে তোমার রক্ত থেকে প্রথমে সে কোথায় যাবে? যকৃতে যাবে। যকৃতে গিয়ে সে এক ধরনের সাইকেল সম্পন্ন করবে, যেটা আমরা দেখাবো। যকৃতে যাওয়ার পর সে যাবে আরবিসিতে, লোহিত রক্তকণিকায়। তাহলে সে আমাদের মানবদেহে দুইটা জায়গাকে অ্যাটাক করে। একটা হচ্ছে যকৃতকে অ্যাটাক করে, আর একটা হচ্ছে আরবিসিকে অ্যাটাক করে। প্রথমে সে রক্ত থেকে যকৃতে গিয়ে যকৃতের সেলগুলোকে ধ্বংস করবে, তারপর সে
এই আরবিসিতে যাবে এবং আরবিসি কে ধ্বংস করবে, এবং আরবিসি কে ধ্বংস করার পর সে কোথায় চলে আসবে বলতো? প্লাজমাতে। প্লাজমা তো চিনো, রক্তের প্লাজমা। তাহলে দেখো প্রথমে কোথায় যাবে? যকৃতে। যকৃত থেকে তারপর কোথায়? আরবিসিতে। আরবিসি কে ভাঙার পর সে কোথায় আসবে? রক্তের প্লাজমাতে। রক্তের প্লাজমাতে যখন জীবাণুটা আসবে, তখন কোনো কিছু যখন আমাদের শরীরে প্রবেশ করে, আমাদের একটা সৈনিক আছে যে আমাদেরকে রক্ষা করে। সৈনিকটার নাম কি বলতো? আমাদের একটা সৈনিক আছে, আমাদের বডিতে একটা সৈনিক আছে যেটা সবসময় আমাদেরকে বিভিন্ন জীবাণু থেকে রক্ষা করে। সৈনিকটা কে বলতো? সে তো রক্তকণিকা বা ডাব্লিউবিসি। তাহলে সুন্দর করে আমাদের ডাব্লিউবিসি আসবে, আমাদের ডাব্লিউবিসি আসবে এই রক্তের প্লাজমাতে যে প্লাজমোডিয়াম ভাইভেক্স আছে, এই প্লাজমোডিয়াম ভাইভেক্সকে মারার জন্য। এখন প্লাজমোডিয়াম ভাইভেক্স কোথায়? রক্তের প্লাজমাতে। তো ডাব্লিউবিসি আসবে কি জন্য? জীবাণু না, একে মারার জন্য আসবে। এবার একে মারার সময় সে একটা কেমিক্যাল রিলিজ করে। তার মানে ডাব্লিউবিসি যখন এই প্লাজমোডিয়াম ভাইভেক্সকে মারতে যাবে, তখন সে রক্তের প্লাজমাতে একটা কেমিক্যাল রিলিজ করে। এই কেমিক্যালটার নাম হচ্ছে পাইরোজেন। তাহলে ভাইয়া কি বলছি বলো? ডাব্লিউবিসি যখন প্লাজমোডিয়াম ভাইভেক্সকে প্লাজমাতে মারতে আসে, তখন সে একটা কেমিক্যাল রিলিজ করে। কেমিক্যালটার নাম কি? পাইরোজেন। কেমিক্যালটার নাম কি? পাইরোজেন। এইবার আসো, এই যে পাইরোজেন, এই পাইরোজেনটাই মূলত আমাদের জ্বরের প্রধান কারণ। তাহলে আমাদের জ্বরের প্রধান কারণ হচ্ছে এই পাইরোজেন। কিভাবে ভাইয়া? এই যে পাইরোজেন যেটা দেখতেছ, এই পাইরোজেন দেখো, এটা হচ্ছে পাইরোজেন। ভালোভাবে খেয়াল করো, আমাদের জ্বরের প্রধান কারণ হচ্ছে এই পাইরোজেন। পাইরোজেন কি করে? পাইরোজেন আমাদের যে কোল্ড সেন্সিং নিউরন আছে, কোল্ড মানে বুঝো তো ঠান্ডা, কোল্ড মানে কি? ঠান্ডা। সেন্সিং মানে কি? সেন্স করা। কোল্ড সেন্সিং নিউরন, নিউরনকে তো চিনো, নিউরন কোষ পড়ছো না? ওই নিউরন কোষ। তো পাইরোজেন কি করে? এই কোল্ড সেন্সিং নিউরনকে উত্তেজিত করে ফেলে। ভালোভাবে খেয়াল করবা, কেন জ্বর আসে সেটার ব্যাখ্যা দিচ্ছি তোমার। কেন জ্বর আসে? পাইরোজেন কি করে? কোল্ড সেন্সিং যে নিউরনটা আছে সেটাকে উত্তেজিত করে। আবার পাইরোজেন কি করে? হিট সেন্সিং যে নিউরনটা আছে, হিট মানে গরম, হিট সেন্সিং নিউরন যেটা আছে, এই হিট সেন্সিং নিউরনকে কি করে? বাধা দেয়। তার মানে পাইরোজেন দুইটা কাজ করে। পাইরোজেন হিট সেন্সিং যেটা গরম, ওই হিট সেন্সিং নিউরনকে বাধা দেয় তার কাজটা করতে। আর পাইরোজেন কি করে? কোল্ড সেন্সিং নিউরনকে উত্তেজিত করে তার কাজটা করার জন্য। তার মানে স্বাভাবিকভাবে এখন তোমার বডির ভিতরে অত্যাধিক ঠান্ডা অনুভব হবে। ভালোভাবে খেয়াল করো, তোমার বডির ভিতরে কথা বলতেছি, বাইরে না। বাইরে তো গরম লাগবে। তো স্বাভাবিকভাবে পাইরোজেন যেহেতু কোল্ড সেন্সিং নিউরনকে উত্তেজিত করতেছে, তার মানে তোমার বডির ভিতরে, বাইরে না, ভিতরে অত্যাধিক ঠান্ডা লাগবে। কি লাগবে? ঠান্ডা। কেন ঠান্ডা লাগবে? কারণ হিট সেন্সিং নিউরনকে তো বাধা দিচ্ছে। বাধা দেওয়ার কারণে কি আর হিট তৈরি হবে? তোমার বডির ভিতরে হিট হবে না, হিট অনুভব হবে না, কারণ হিট সেন্সিং নিউরনকে বাধা দিচ্ছে। কিন্তু পাইরোজেন কোল্ড সেন্সিং নিউরনকে উত্তেজিত করতেছে, যার কারণে তোমার বডির ভিতরে অনেক ঠান্ডা লাগবে। এখন আমাদের বডিতে কখনো কোনো কিছু বেশিও হয় না, কমও হয় না। যেহেতু আমার বডির ভিতরে অত্যাধিক ঠান্ডা লাগতেছে, এখন আমার ব্রেইনের যে হাইপোথ্যালামাস আছে, তোমরা জানো কিনা জানি না, না জানলে ব্রেইন যখন পড়বা তখন জানবা আর কি। হাইপোথ্যালামাস এটা হচ্ছে ব্রেইনের একটা অংশ। হাইপোথ্যালামাস আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে ব্রেইনের একটা অংশ। এই হাইপোথ্যালামাস কি করে? খুব সুন্দর করে, যেহেতু আমার বডির দেহের তাপমাত্রাটা কমে গেছে, মানে তোমার বডিতে এখন প্রচুর, তোমার বডির ভিতরে এখন প্রচুর ঠান্ডা। তো প্রচুর ঠান্ডা হইলে তো হবে না, এটাকে ব্যালেন্স করতে হবে। যার কারণে ওই অত্যাধিক ঠান্ডাকে প্রশমিত করার জন্য হাইপোথ্যালামাস কি করবে? দেহের তাপমাত্রাকে কি করে দিবে? দেহের তাপমাত্রাকে স্বাভাবিকের তুলনায় বাড়িয়ে দিবে। স্বাভাবিকের তুলনায় বাড়িয়ে দিবে। কেন এটা দেহের তাপমাত্রাটা বাড়িয়ে দিচ্ছে? কারণ তোমার বডির ভিতরে এখন প্রচুর ঠান্ডা। এখন প্রচুর ঠান্ডা হলে হবে না, এটাকে নিউট্রাল থাকতে হবে, ব্যালেন্স থাকতে হবে। তো ব্যালেন্স করবে কে? এই হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কি করবে? দেহের তাপমাত্রাটাকে স্বাভাবিকের তুলনায়
বাড়িয়ে দিবে। এখন স্বাভাবিকের তুলনায় যদি বেরিয়ে যায়, তোমার কি লাগবে? গরম লাগবে না ঠান্ডা লাগবে? তোমার প্রচুর গরম লাগবে, মানে তোমার গা পুড়বে মতো লাগবে। এবং এভাবেই মূলত আমাদের জ্বর অনুভব হয়। এভাবে আমাদের বাইরে যদি আমরা আমাদের কপাল ধরি, আমাদের বডি ধরি, আমাদের বডি কেন গরম লাগে? কারণ আমাদের বডি গরম লাগে বিকজ আমাদের হাইপোথ্যালামাস কি করতেছে? দেহের তাপমাত্রাকে স্বাভাবিকের তুলনায় বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, কেন দিছে এটা? দিছে এটা পাইরোজেনের কারণে। বিকজ পাইরোজেন তো ঠান্ডা যে নিউরনটা আছে, ঠান্ডা কোর সেন্সিং যে নিউরনটা, এটাকে তো উত্তেজিত করেছে, যার কারণে তোমার বডির ভিতরে প্রচুর ঠান্ডা লাগতেছে। এখন এরকম হবে, তোমার বডির ভিতরে যদি প্রচুর ঠান্ডা লাগে তাহলে তোমার বডির স্বাভাবিক ফাংশনগুলো হবে না। এই জন্য হাইপোথ্যালামাস কি করবে? ওই ঠান্ডাটাকে প্রশমিত করার জন্য দেহের তাপমাত্রাটাকে স্বাভাবিকের তুলনায় বাড়িয়ে দিবে, যার কারণে তোমার জ্বর অনুভব হয়। এই জন্যই আমরা জ্বর অনুভব করি। এই জন্যই আমরা কি অনুভব করি? জ্বর অনুভব করি। আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি জ্বর কেন আসে। পুরো ঘটনাটা আমি আরেকটু বলি। সেটা হচ্ছে তোমার প্লাজমোডিয়াম ভাইরাস যেটা আছে সেটা যকৃতে যাবে। যকৃতের কোষগুলোকে ধ্বংস করার পর সে রোহিত রক্তকণিকা যাবে। রোহিত রক্তকণিকাকে ধ্বংস করার পর সে রক্তের প্লাজমাতে চলে আসবে। রক্তের প্লাজমাতে যখন প্লাজমোডিয়াম ভাইরাস আসবে তখন ডাব্লিউবিসি একে মারার জন্য আসবে, এবং একে মারতে গিয়ে সে একটা কেমিক্যাল নিঃসরণ করবে। ওই কেমিক্যালটার নাম হচ্ছে পাইরোজেন। পাইরোজেনের দুইটা কাজ, একটা হচ্ছে হিট সেন্সিং নিউরনকে বাধা দিবে, যার কারণে তোমার বডিতে গরম, তোমার বডির ভিতরের অংশটা গরম থাকবে না। আর তোমার বডির ভিতরের অংশটা যেহেতু উত্তেজিত করতেছে কাকে? কোল্ড সেন্সিং নিউরনে, তোমার বডির ভিতরের অংশটা প্রচুর ঠান্ডা অনুভব হবে। এবং এটাকে স্বাভাবিক করার জন্য বা এটাকে নিউট্রালাইজ করার জন্য আমার ব্রেইনের যে হাইপোথ্যালামাস আছে এ কি করবে? দেহের তাপমাত্রাকে স্বাভাবিকের তুলনায় বাড়িয়ে দিবে। আর যখন দেহের তাপমাত্রাকে স্বাভাবিকের তুলনায় বাড়িয়ে দেয় তখনই তোমার শরীর কি হয়? জ্বর অনুভব হয়। সো জ্বর আসাটা মোটামুটি খারাপ না। নর্মাল জ্বর যেগুলো, এগুলো মোটামুটি খারাপ না, এগুলো ভালো। জ্বর হওয়া মানে বুঝতে পারবা, জ্বর হলে বুঝতে পারবা তোমার ডাব্লিউবিসি ঠিক মতো কাজ করতেছে। এই দেখো, জ্বরটা মূলত এই ডাব্লিউবিসির পাইরোজেনের কারণেই হচ্ছে। তো তোমার যদি কখনো নর্মাল জ্বর হয়, তুমি বুঝবা তোমার বডি যে ডাব্লিউবিসি জীবাণুর বিরুদ্ধে ফাইট করতেছে। তোমার ডাব্লিউবিসি জীবাণুর বিরুদ্ধে ফাইট করতেছে, তাই তোমার জ্বর হচ্ছে। সো জ্বর, নর্মাল জ্বর কিন্তু ভালো, এবং একটু ওয়েট করা উচিত, দেখা উচিত এটা নর্মাল জ্বর কিনা। এই জন্য যত কম, যেমন প্যারাসিটামল, নাফা খাই আমরা অনেকে, সো এগুলো একটু খাওয়া থেকে বিরত থাকতে হবে। যত নর্মাল জ্বরে এগুলো না খাইলেই চলে, এমনিই চলে যাবে অটোমেটিক। আর যদি জ্বর সিরিয়াস লেভেলে হয় তাহলে একটু খাওয়া উচিত। সো নর্মাল জ্বর যেগুলো সেগুলো কিন্তু ভালো। এটা ইন্ডিকেট করে তোমার ডাব্লিউবিসি জীবাণুর বিরুদ্ধে কাজ করতেছে, ফাইট করতেছে। ঠিক আছে, কেমনে তো বুঝছো? এভাবেই আসলে জ্বর আসে। সো যাই হোক, অনেক কাহিনী বললাম। সো এখন দেখো ভাইয়া, 48 ঘন্টা পর পর কেন? এই 48 ঘন্টা পর পর কেন জানতে হলে তোমাকে সামনে একটা চক্র আছে, চক্রটা বললে মোটামুটি বুঝে যাবা, বাট আমি একটু বলে দিচ্ছি কেন 48 ঘন্টা পর পর হয়। ঠিক আছে, সো জীবাণু যেটা দেখতেছো, ওই জীবাণুটা 48 ঘন্টা পর পর একটি চক্রের মাধ্যমে লোহিত রক্তকণিকাকে ভেঙে রক্তের প্লাজমাতে আসে। তো রক্তের প্লাজমাতে যখনই আসবে তখনই তো ডাব্লিউবিসি মারার জন্য শ্বেত রক্তকণিকা তোমার এই জীবাণুকে মারার জন্য আসবে এবং পাইরোজেন রিলিজ করবে। আর পাইরোজেন রিলিজ করলেই তো তোমার শরীরে জ্বর অনুভব হবে। তো 48 ঘন্টা পর পর জীবাণুর একটা দশা তোমার লোহিত রক্তকণিকাকে ভেঙে প্লাজমাতে আসে 48 ঘন্টা পর পর। তার মানে 48 ঘন্টা পর পর কি হয়? জীবাণুর একটি দশা, এই দশার নামটা একটু লিখতে পারো, এটা সামনেও এমনি পড়বা, আগে ভাগে জেনে রাখা ভালো আর কি। একটি দশা, সেটা হচ্ছে ম্যারোজয়েড দশা। জীবাণুর একটি দশা, এটা হচ্ছে নাম কি? ম্যারোজয়েড দশা। এই জীবাণুর একটি দশা 48 ঘন্টা পর পর, খেয়াল রাখবা, 48 ঘন্টা পর পর একটি চক্রের মাধ্যমে, চক্রটা আমরা পরে জানবো, একটি চক্রের মাধ্যমে আরবিসিকে ভেঙে রক্তের প্লাজমায় যখন আসে
তখনই কিন্তু ডাব্লিউবিসি আসবে একে মারার জন্য এবং পাইরোজেন রিলিজ করবে, তখনই তোমার জ্বর হবে। তাহলে ঘটনাটা কেন হচ্ছে 48 ঘন্টা পর পর? কারণ এই দশাটা রক্তের প্লাজমায় 48 ঘন্টা পর পর তৈরি হয়। এই দশাটা রক্তের প্লাজমায় কয় ঘন্টা পর পর তৈরি হয়? 48 ঘন্টা পর পর। ধরো একটা দশা তৈরি হয়েছে, পরবর্তী দশা আরেকটা দশা আবার তৈরি হইতে সেটা 48 ঘন্টা লাগবে। ধরো তোমার রক্তের প্লাজমায় এই জীবাণু দশাটা তৈরি হয়েছে, তাহলে তোমার ডাব্লিউবিসি আসলো মারার জন্য, পাইরোজেন রিলিজ করলে তোমার জ্বর হইল। এখন আবার চক্রটা হইতে আবার সেম চক্রটা আবার হইতে 48 ঘন্টা লাগবে। এই জন্য আরেকবার যখন ঘটনাটা হবে তখন 48 ঘন্টা পরই তোমার জ্বরটা আবার হবে। তা 48 ঘন্টা পর পর তোমার অ্যাকচুয়ালি জ্বরটা হয়, এটাই হচ্ছে মেইন কারণ। তো মেইন জ্বর কেন আসে সেটা বুঝাইছি, আর কেন 48 ঘন্টা পর পর হয় সেটা বুঝাইছি। এই ঘটনাগুলো তুমি আরো সামনে আমি বলবো, যখন বিস্তারিত পড়াবো চক্রগুলা, তখন কিন্তু এই ঘটনাগুলো তুমি অটোমেটিক বুঝে যাবা। এখন জাস্ট এটা মাথায় রাখো, জীবাণুর একটা দশা 48 ঘন্টা পর পর একটি চক্রের মাধ্যমে আরবিসি কে ভেঙে রক্তের প্লাজমায় যখন আসবে তখনই তোমার জ্বর অনুভব হবে। ঘটনাটা 48 ঘন্টা পর পর হয় বিদায় 48 ঘন্টা পর পর অ্যাকচুয়ালি তোমার জ্বরটা আসে। আই হোপ তোমাদেরকে এই অনেক কাহিনী করে এগুলা বুঝাইছি, যদিও এগুলা তেমন পরীক্ষার জন্য না, এগুলা বোঝার জন্য। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এইবার আসো আমরা একটা টপিকে চলে যাই। টপিকটা হচ্ছে জীবন চক্র। জীবন চক্র কি? টপিকটা হচ্ছে কি? জীবন চক্র। প্রথমে আমি জীবন চক্র কি সেটা ডেফিনেশনটা একটু লিখে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে জীবন চক্র কি এটা লিখো, তারপর আমি একটু বুঝাই দিই। জীবন চক্রটা এভাবে লিখো যে কোনো জীব আমার সাথে সাথে লিখো, নিজের জন্ম থেকে শুরু করে, কোনো জীব নিজের জন্ম থেকে শুরু করে, মানে কোনো জীব নিজের জন্ম থেকে শুরু করে তার অনুরূপ সৃষ্টি বা প্রজনন অবধি যে সকল ধাপ অতিক্রম করে তাই ওই জীবের জীবনচক্র। তাহলে একটা জীবের জীবনচক্র বলতে কি বোঝায়? যেমন তোমার জীবনচক্রের কথাই তুমি চিন্তা করো, তোমার জীবনচক্রকে যদি আমি বুঝাইতে চাই, তোমার যে একটা জীবনচক্র শুরু হয়েছে তুমি যখন জন্মগ্রহণ করছো, এখান থেকেই তোমার লাইফটা শুরু হয়েছে। তাহলে তোমার জন্ম থেকে শুরু করে তোমার প্রজনন অবধি, তোমার প্রজনন মানে তোমার বাচ্চা দেওয়াকে বোঝাচ্ছে, তোমার জন্ম থেকে শুরু করে তোমার বাচ্চা দেওয়া পর্যন্ত তুমি যে সকল ধাপগুলো তুমি অতিক্রম করো, ওই ধাপটাই মূলত একটি জীবের জীবন চক্র। তোমার বেড়ে ওঠা থেকে শুরু করে, তোমার জন্ম থেকে শুরু করে তোমার বেড়ে ওঠা, তারপর তোমার ডেভেলপমেন্ট মানে তোমার বেড়ে ওঠা, তারপর তোমার যৌন জনন, তোমার যে প্রজননটা আছে, প্রজননের মাধ্যমে যে বাচ্চা দেওয়া, এই পুরো ঘটনাটাই হচ্ছে তোমার একটা জীবনচক্র। ঠিক সেমভাবে কোনো জীবের জীবনচক্র হচ্ছে তার জন্ম থেকে শুরু করে তার অনুরূপ সৃষ্টি, অনেকে তো তার অনুরূপ সৃষ্টি করে, অনুরূপ সৃষ্টি বা প্রজনন অবধি যে সকল ধাপ অতিক্রম করবা সেগুলোই হচ্ছে ওই জীবের জীবনচক্র। যেহেতু প্লাজমোডিয়াম ভাইভেক্স একটা জীব, তো প্লাজমোডিয়াম ভাইভেক্সেরও কিন্তু একটা জীবনচক্র আছে। তো আমাদেরকে এখন একটু প্লাজমোডিয়াম ভাইভেক্সের জীবনচক্রটা একটু দেখতে হবে। তোমাদের বইয়ে আছে, আমিও লিখবো জীবনচক্রটা, তোমরা আমাদের সাথে সাথে জীবনচক্রটা লিখবা। সো এটা একটু লিখে ফেলো জীবনচক্রটা। আমি তোমাদের সাথে এখন একটু যে প্লাজমোডিয়াম ভাইভেক্স আছে তার জীবনচক্রটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এটা আশা করি লিখছো, তা আমি এটা একটু মুছে দিচ্ছি কারণ জীবনচক্রটা লিখতে একটু স্পেস লাগবে। তো আমি জীবনচক্রটা মুছে দিচ্ছি, বা তোমরা স্ক্রিনশট মেরে ফেলতে পারো। আমি প্লাজমোডিয়াম ভাইভেক্সের জীবনচক্রটা লিখে দিচ্ছি। হ্যাঁ, আমার সাথে স্ক্রিনশট মারতে পারো, অথবা হ্যাঁ স্ক্রিনশট মারো, এত লেখার টাইম নেই। ওকে, দেখো এটা কার জীবনচক্র ভাইয়া? এটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্সের। ইন্টারেস্টিংলি প্লাজমোডিয়াম ভাইভেক্সের জীবনচক্রের জন্য দুইটা পোষক দেহ দরকার। দুইটা পোষক দেহ কার জন্য? প্লাজমোডিয়াম ভাইভেক্সের জীবনচক্র। দুইটা পোষক দেহ কি কি? একটা পোষক দেহ হচ্ছে
মানব দেহ, একটা পোষক দেহ হচ্ছে মানব দেহ, আরেকটা পোষক দেহ হচ্ছে মশকি অ্যানোফিলিস। মশকি অ্যানোফিলিস। তাহলে প্লাজমোডিয়াম ভাইভেক্সের জীবন চক্রের জন্য কয়টা হোস্ট লাগবে? দুইটা হোস্ট লাগবে, দুইটা পোষক লাগবে। একটি হচ্ছে মশকি অ্যানোফিলিস, আরেকটি হচ্ছে মানব দেহ। সো এই দুইটা পোষকের মাধ্যমে প্লাজমোডিয়াম ভাইভেক্সটা তার জীবন চক্রটা কি করে সম্পাদন করে। তার মানে এই যে মশকি অ্যানোফিলিস বলো বা মানব দেহ বলো, এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে পোষক। এগুলো হচ্ছে কি পোষক। পোষক মানে হোস্ট। পোষক মানে কি? পোষক মানে হোস্ট। বাংলায় বলে, ইংরেজিতে বলে হোস্ট। পোষককে ইংরেজিতে কি বলে? হোস্ট। হোস্ট করে না অনেকে, হোস্ট হোস্ট। তাহলে মানব দেহ লাগবে, মশকি অ্যানোফিলিস লাগবে তার জীবন চক্রটা সম্পাদন করার জন্য। এবার আসো, মানব দেহে কোন ধরনের জীবন চক্র সে সম্পাদন করে? মানব দেহে সে দুই ধরনের জীবন চক্র সম্পাদন করে। এভাবে লিখবা আমার মতো। দুই ধরনের জীবন চক্র সম্পাদন করে। একটাকে বলা হয় হেপাটিক সাইজোগনি, এগুলো আমি বুঝাবো। হেপাটিক সাইজোগনি ভাইয়া এগুলা আপাতত লিখে ফেলো, পরে আমি এগুলো বুঝাবো হেপাটিক সাইজোগনি মানেটা কি। তারপর আরেকটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। এরিথ্রোসাইটিক সাইজোগনি, এগুলোর নামের মিনিং বুঝতে হবে তোমাদেরকে। তাহলে মানব দেহে দুই ধরনের চক্র সে দেখতে পাবো আমরা। একটা হচ্ছে হেপাটিক সাইজোগনি, আর একটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। দেখো হেপাটিক মানেটা কি? হেপাটিক শব্দটা যখন যেখানেই শুনবা মনে রাখবা এটা যকৃতকে বুঝাইতে যাচ্ছে। কাকে বুঝাইতে যাচ্ছে? যকৃত। তো আমি একটু আগেই বলছিলাম প্রথমে ম্যালেরিয়া পরজীবীগুলা যকৃতে গিয়ে যকৃত সেলকে ধ্বংস করে। তো এই জন্য হেপাটিক সাইজোগনি শব্দটা আসছে। কোথায় যাবে? মানব দেহে দুই জায়গায় আক্রান্ত করবে। একটা হচ্ছে যকৃতে, আর একটা হচ্ছে লোহিত রক্তকণিকা। এটা আমি একটু আগেই তোমরা দেখছো, আমি যখন জ্বর কেন আসে বুঝাইতে চাইছিলাম তখন ফার্স্টে আমি যকৃতের কথা বলছিলাম, তারপর লোহিত রক্তকণিকার কথা বলছিলাম। তাহলে মানব দেহে এই দুই জায়গায় প্লাজমোডিয়াম ভাইভেক্স আক্রমণ করে। হেপাটিক শব্দটার অর্থই হচ্ছে যকৃত, তাই হেপাটিক সাইজোগনিকে আমরা বলতে পারি যকৃতের ভেতর। এটাকে বলতে পারি কোথায় হয়? যকৃতের ভেতর। আর এরিথ্রোসাইটিক সাইজোগনির নাম দেখে বোঝা যাচ্ছে এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট মানেটা কি? লোহিত রক্তকণিকা মানে আরবিসি। তার মানে এটা কোথায় হয়? এটা হয় আরবিসি এর ভেতর। এগুলো একটু লিখে ফেলো, পরে মুছে দিব। এটা হয় আরবিসি এর ভিতর। তাহলে আমাকে বলো এরিথ্রোসাইটিক সাইজোগনি কোথায় হয়? নাম দেখে বোঝা যাবে। এরিথ্রোসাইট মানে আরবিসি, দ্যাট মিনস এটা হয় আরবিসি এর ভিতর। আর হেপাটিক মানে যকৃত, তাই এটা হয় যকৃতের ভিতর। এখন তোমরা নিশ্চয়ই সাইজোগনি শব্দটার মানে জানো না, তো আমি তোমাদেরকে সাইজোগনি শব্দটার মানে বুঝাবো। একটু ধৈর্য ধরো, পরে বুঝাবো। সাইজোগনি শব্দটার মানে বুঝাবো। তোমরা বুঝবো না স্বাভাবিক, কারণ পড়ো তো নেই। সাইজোগনি শব্দটার অর্থ আমি বুঝাবো, একটু ওয়েট করো। এবার আসো, হেপাটিক সাইজোগনি যেটা দেখতেছ এটা আবার দুইটা ধাপে সম্পাদন হয়। হেপাটিক সাইজোগনি দুইটা ধাপে সম্পাদন হয়। লিখতে পারো এভাবে লিখতে পারো। হেপাটিক সাইজোগনি দুইটা ধাপে সম্পাদন হয়। একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি, একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি, এগুলো আমি পরে বুঝাবো। আর একটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি। তাহলে এই হেপাটিক সাইজোগনিটা দুইটা ধাপে সম্পাদন হয়। ফার্স্টে এটা হয় প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি, সেকেন্ডে এটা হয়। এগুলা কি আমরা পরে বুঝবো। আচ্ছা,
তো এখন যদি আমি বলি মানবদেহে এই ঘটনাটাই ঘটে, এই পুরো ঘটনাটাই ঘটে, এটা পুরাটাই মানবদেহ ঘটে। মশকিতে কি ঘটে আমরা দেখতেছি, মানবদেহে পুরো ঘটনাটা ঘটে, মানে মানবদেহে হ্যাপাটিক সাইজোগনি ঘটে, তারপর এরিথ্রোসাইটিক সাইজোগনি ঘটে। হ্যাপাটিক সাইজোগনি দুইটা ধাপে ঘটে, ফার্স্টে এটা তারপর এটা। তার মানে তোমরা এভাবে নাম্বারিং করতে পারো, এটা হবে 1 নম্বরে, প্রথমে এটা হবে তারপর এটা হবে। কারণ তোমরা যখন পড়বা তখন দেখবা আমরা শুরু করতেছি এটা দিয়ে, তারপর এটা, তারপর এটা। তাহলে দেখো সিরিয়ালটা মেনটেন করতে হবে। প্রথমে কোনটা হবে? প্রথমে এটা হবে, প্রি এরিথ্রোসাইটিক হ্যাপাটিক সাইজোগনি হবে, মানে পরে বুঝাবো। তারপর হবে এক্সো এরিথ্রোসাইটিক হ্যাপাটিক সাইজোগনি, এটা হবে তারপর হবে এরিথ্রোসাইটিক সাইজোগনি। এটার পরই মানবদেহে এর জীবনচক্রটা শেষ। তারপর শুরু হবে মশকি অ্যানোফিলিসে। তাহলে মানবদেহের জীবনচক্র ফার্স্ট কোনটা? এইটা, প্রথমে এটা হবে প্রি এরিথ্রোসাইটিক হ্যাপাটিক সাইজোগনি, তারপর 2 নাম্বার দিছি এটা, তারপর এটা হবে, ফাইনালি এরিথ্রোসাইটে যাবে, মানে এরিথ্রোসাইটিক সাইজোগনি হবে। এটা মানবদেহে হবে। এবার আসো মশকিতে কি হবে। মশকিতে 2 ধরনের ঘটনা ঘটবে। আমি একটু মুছে দিচ্ছি। মশকিতে 2 ধরনের ঘটনা ঘটবে। একটা হচ্ছে গ্যামিটোগনি। মশকিতে একটা হবে গ্যামিটোগনি, আরেকটা হবে স্পোরোগনি। মশকিতে 2 ধরনের ঘটনা ঘটবে। গ্যামিটোগনি বুঝাই যাচ্ছে, গ্যামিটো মানে গ্যামিট, গনি মানে প্রোডাকশন, গনিয়া মানে প্রোডাকশন। তার মানে এখানে গ্যামিট তৈরি হবে। গ্যামিট অ্যাকচুয়ালি কোথায় তৈরি হয়? মশকি অ্যানোফিলিসে। এখন এটা কোথায়? মশকি অ্যানোফিলিসের কোন জায়গায় ঘটে? সেটা হচ্ছে মশকির যে ক্রপ আছে, ক্রপের লুমেনে, মশকির ক্রপের লুমেনে। তোমরা যারা ক্রপ কি চিনো না তাদেরকে বলবো এটা বলতে, সেটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের তোমার ইয়ার আগে, পাকস্থলীর আগে একটা অংশ থাকে যেটাকে বলা হয় ক্রপ। এই ক্রপটা কিন্তু পরিপাকতন্ত্রের একটা অংশ। এটা মূলত মানুষদের থাকে না, এটা আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের থাকে। ক্রপ একটা পরিপাকতন্ত্রের অন্তর্ভুক্ত একটা অংশ, ঠিক আছে? এই ক্রপটা আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের পরিপাকতন্ত্রে থাকে। আর লুমেন মানে গর্ত। ক্রপ মানে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের পরিপাকতন্ত্রে একটা অংশ থাকে যেটা পাকস্থলীর আগে থাকে, সেটাই ক্রপ। আর লুমেন মানে গর্ত, মানে ক্রপের ভেতরে বা ক্রপের গর্তে এই গ্যামিটোগনিটা ঘটে, মানে গ্যামিট প্রোডাকশন, গ্যামিট তৈরি হয়। গ্যামিটোগনি মানে কি? গ্যামিট তৈরি হয়। গ্যামিট মানে কি? গ্যামিট তৈরি হয়। স্পোরোগনি মানে কি? স্পোর তৈরি হয়। স্পোরোগনি, স্পোর থেকে আসছে স্পোর, আর গনিয়া থেকে আসছে প্রোডাকশন। তাহলে স্পোরোগনিটা মানে কি তৈরি হয়? স্পোর তৈরি হয়। এটা কোথায় ঘটে? এটা সেই যে ক্রপ আছে, ক্রপের 2 স্তরের মাঝে। এগুলো তোমরা যখন আস্তে আস্তে ওখানে যাবে বুঝবো, আপাতত জাস্ট ইনফরমেশনগুলো জেনে রাখাই ভালো। এই স্পোরোগনিটা হয় যে আমাদের এই যে ক্রপটা আছে, ক্রপের 2 স্তরের মাঝে ঘটে। 2টা স্তর থাকে ক্রপের, 2টা স্তরের মাঝখানে ঘটে। এগুলো আমরা আস্তে আস্তে যাব। তাহলে এটাই হচ্ছে পুরো প্লাজমোডিয়াম ভাইভেক্সের জীবন চক্র। ঘটনা কিভাবে ঘটবে মানবদেহে, এখানে আমি একটু লিখে দিই, এরিথ্রোসাইটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে মানবদেহে প্রথমে এটা ঘটবে, তারপর এটা ঘটবে, তারপর এটা ঘটবে, ঠিক আছে? তারপর মশকি অ্যানোফিলিসিতে গ্যামিটোগনি ঘটবে, তারপর স্পোরোগনি ঘটবে। তার মানে এটা আগে ঘটবে, তারপর এটা পরে ঘটবে। সিরিয়ালটা লিখে রাখো, কোনটা আগে ঘটবে কোনটা পরে ঘটবে। এগুলো নিয়ে অনেকে কনফিউশনে ভুগে যে কোনটা আগে হবে কোনটা পরে হবে। এখানে সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে। মানবদেহে এটা আগে ঘটবে, তারপর এটা ঘটবে, তারপর এটা ঘটবে, শেষ মানবদেহতে। আর মশকি অ্যানোফিলিসে আগে এটা ঘটবে, তারপর এটা ঘটবে, আগে এটা তারপর এটা। গ্যামিটোগনি মানে হচ্ছে গ্যামিট তৈরি হবে, গ্যামিট, শুক্রাণু ডিম্বাণু তৈরি হবে এখানে মশকির ক্রপের লুমেনে। আর গ্যামিট আর শুক্রাণু মিলে যে জাইগোটটা হবে, জাইগোট থেকে আস্তে আস্তে স্পোর তৈরি হবে, এটা হবে এখানে। তাহলে আমাকে বলো মশকিতে কোন ধরনের জনন ঘটে?
আমাকে বলো মশকিতে কোন ধরনের জনন ঘটে? মশকিতে কোন ধরনের জনন ঘটে? মশকিতে কি যৌন জনন ঘটে না অযৌন জনন ঘটে? মশকিতে কোন ধরনের জনন ঘটে? যৌন জনন ঘটে না অযৌন জনন ঘটে? আর মানবদেহে কোন ধরনের জনন ঘটে? যৌন জনন নাকি অযৌন জনন? এটা তোমরা কমেন্টে আমাকে বলতে পারো যে মশকিতে কোন ধরনের জনন ঘটে। দেখে বলো, দেখে বলো। আমি তো একটু আগেই বলছি যে গ্যামিট কোথায় তৈরি হয়, তাহলে তোমরা বুঝতে পারবা যে যৌন জনন কোথায় হয়। মশকিতে যৌন জনন হয়, এই মশকিতেই যৌন জনন হয়। কেন? গ্যামিটোগনি মানে গ্যামিট মশকিতেই তৈরি হচ্ছে, তাই মশকিতে যৌন জনন। আর মানব দেহে হয় অযৌন জনন। তাহলে দেখো মশকিতে হয় যৌন জনন আর মানব দেহে ঘটে অযৌন জনন। মশকিতে হয় যৌন জনন আর মানব দেহে ঘটে অযৌন জনন। আশা করি এই জীবনচক্রে বুঝতে পারছো। আগে এটা তুমি ভালোভাবে আয়ত্তে আনবা, তারপর তুমি বুঝতে পারবা আগে তোমাকে কিভাবে স্টেপ বাই স্টেপ যেতে হবে। তোমাকে মানব দেহে এখান থেকে শুরু করতে হবে, এটা হওয়ার পর এটা, এটা হওয়ার পর এটা, শেষ। তারপর মশকিতে আগে এটা হবে, তারপর এটা হবে, শেষ। এভাবেই পুরো জীবনচক্রটা তুমি সম্পাদন করতে পারবা। এটাই আগে তোমাকে জানতে হবে। ওকে, সো মাথায় রাখবা দুইটা পোষক লাগবে, একটা হচ্ছে মশকি অ্যানাফিলিস আর একটা হচ্ছে মানব দেহ। কয়টা পোষক লাগবে? দুইটা। মশকিতে হবে যৌন জনন আর মানব দেহে হবে অযৌন জনন। মনে রাখবা যেহেতু এখানে যৌন জনন ঘটে, তাই বেশিরভাগই মশকিকে বলা হয় মুখ্য পোষক। মুখ্য পোষক, মুখ্য মানে বুঝো তো, মুখ্য মানে যেটা অবশ্যই জরুরি। মুখ্য মানে প্রধান, প্রধান শিক্ষক বলে না, মুখ্য মানে প্রধান। এ হচ্ছে প্রধান হোস্ট। কেন? কারণ মশকিতে যৌন জনন ঘটে। মশকিতে কোন ধরনের জনন ঘটে? যৌন জনন ঘটে, তাই মশকিকে মুখ্য পোষক বলা হয়। আর যেহেতু মানব দেহে অযৌন জনন ঘটে, তাই মানব দেহকে বলা হয় গৌণ পোষক। গৌণ পোষক কেন বুঝছ? এটা অনেক সময় জিজ্ঞেস করে যে অ্যানাফিলিসকে কেন মুখ্য পোষক বলে। বিকজ মশকিতে যৌন জননটা ঘটে। যেটা না ঘটলে তো নতুন নতুন প্যারাসাইট তৈরি হবে না, নতুন নতুন প্লাজমোডিয়াম ভাইভেক্স তৈরি হবে না। নতুন নতুন প্লাজমোডিয়াম ভাইভেক্স তৈরি হতে হলে তো তোমার যৌন জনন ঘটতে হবে। তাই অ্যানাফিলিস হচ্ছে মুখ্য পোষক। আর যেহেতু এখানে তেমন যৌন জনন ঘটে না, তাই অযৌন জনন ঘটে, তাই মানব দেহকে বলা হয় গৌণ পোষক। গৌণ পোষক মানে সেকেন্ডারি, ইংরেজিতে বলে সেকেন্ডারি হোস্ট। সো আমি মুছে দিচ্ছি। এবার কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করব, যেগুলো হচ্ছে বুঝার। কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তোমাদেরকে করব, যেগুলো হচ্ছে বুঝার জিনিস, জানার জিনিস। প্রথমে একটা প্রশ্ন লিখো, 1 নম্বর প্রশ্ন দিয়ে লিখো, এটা লিখো যে দুটি পোষক কেন প্রয়োজন? একটু আগে আমরা দেখলাম না যে মশকিতে দুইটা পোষক লাগে, একটা হচ্ছে মানব দেহ আর একটা হচ্ছে স্ত্রী অ্যানাফিলিস। এখন তুমি চিন্তা করো দুইটা পোষক কেন লাগতেছে? একটা পোষকেই কেন সে তার জীবন চক্রটা সম্পাদন করতেছে না? কেন মশকের ভিতরেই সে তার জীবন চক্রটা সম্পাদন করতে পারতেছে না? তার কি জন্য আবার মানুষের শরীরে আসতে হচ্ছে? তার কি জন্য, কেন সে মানুষের শরীরেই তার পুরো চক্রটা সম্পাদন করতে পারতেছে না? তার কেন আবার মশকের দেহে যাইতে হচ্ছে? তাহলে তুমি চিন্তা করো দুটি পোষক কেন প্রয়োজন? দুটি পোষক কেন প্রয়োজন? দুটি পোষক কেন প্রয়োজন? এটার আনসার আমি দিচ্ছি। প্লাজমোডিয়াম ভাইভাসকে আমরা নিম্ন শ্রেণীর জীব বলতে পারি না? অবশ্যই, কারণ অণুজীবগুলোকে আমরা নিম্ন শ্রেণীর জীবই বলি। বিবর্তনের ধারায় আস্তে আস্তে উন্নত জীব আসছে। নিম্ন শ্রেণীর জীবগুলো অনেক আগে ছিল, উন্নত শ্রেণীর আস্তে আস্তে আসছে। তো প্লাজমোডিয়াম ভাইভাসকে আমরা নিম্ন শ্রেণীর জীব বলতে পারি। আর নিম্ন শ্রেণীর জীবের একটা কমন বৈশিষ্ট্য কি জানো? এদের কিন্তু যৌন জননের বদলে অযৌন জননের মাধ্যমে এরা বংশ বিস্তার করে। নিম্ন শ্রেণীর জীবের কথা বলতেছি, মানে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা অনেক পরে আসছে। আগেকার সময়ে সেক্সুয়াল রিপ্রোডাকশন কম হইতো, আগেকার সময়ে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বেশি হইতো, মানে অযৌন জননটা বেশি হইতো। ঠিক আছে? তো প্লাজমোডিয়াম ভাইভাক্স চিন্তা করলো বিবর্তনের ধারায় অভিযোজিত হয়ে, তারা বিবর্তনের ধারায়, কারণ আস্তে আস্তে আপডেট হইতে হবে।
তো প্লাজমোডিয়াম ধারণা করা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্স বিবর্তনের জানায় অযৌন জনন তো তারা করবে, যৌন জননটাও তারা করবে, মানে তারা নিজেদেরকে আপডেট করছে। মোবাইল যেরকম আপডেট হয়, আজকে এটা বাইরে এলো, কিছুদিন পর আরেকটা ভার্সন বাইরে হয়ে গেল। আজকে নোট 7 প্রো বাইরে এলো, কালকে দেখতেছি নোট 8 প্রো বাইরে হয়ে গেছে। তো প্লাজমোডিয়াম ভাইভেক্স নিজেদেরকে এভাবে আপডেট করছে, বলতেছে যে আমরা তো নিম্ন শ্রেণীর জীব, তো আমরা তো সাধারণত অযৌন জননের মাধ্যমেই বংশ বিস্তার করি, কিন্তু আমি নিজেকে আপডেট করব, আমি নিজেকে অভিযোজন করব, অভিযোজিত করে আমি অযৌন জনন তো করবই, সাথে আমি যৌন জননও করব। তাহলে ম্যালেরিয়া কিন্তু 2 ধরনের জনন করে, অযৌন জনন, যৌন জনন। এখন অযৌন জনন তো হয় মানুষে, মানব দেহে, একটু আগেই দেখাইছি মানব দেহে অযৌন জনন হয়। আর যৌন জননটা হইতে হলে কারা লাগবে? স্ত্রী অ্যানোফিলিস, স্ত্রী অ্যানোফিলিস। তোমরা একটু সুন্দর করে লিখবা, হ্যাঁ, আমি তোমরা একটু নোট করবা, মানে আমার কথাগুলো নোট করে দিবা, আমি আর লিখতেছি না। স্ত্রী অ্যানোফিলিসে কি ধরনের জনন হয়? যৌন। আর মানব দেহে কি হয়? অযৌন। তো প্লাজমোডিয়াম ভাইভেক্স চিন্তা করলো আমি তো অযৌন জনন করি, বাট আমি নিজেকে অভিযোজন করব, মানে আপডেট করব, আমি যৌন জননও করব। তো যৌন জনন করতে হলে তাকে কিন্তু স্ত্রী অ্যানোফিলিসের কাছেই যেতে হবে। স্ত্রী অ্যানোফিলিসের কাছেই যাইতে পারলে সে যৌন জনন করতে পারবে। এখন তুমি চিন্তা করতে পারো যে ভাইয়া তাহলে মানব দেহে কেন যৌন জননটা করতে পারে না? চিন্তা করো, এই যে বললাম চিন্তা করতে হবে, মুখস্থের কিছু না। আমি যে বললাম না যে যৌন জনন করার জন্য তাকে অ্যানোফিলিসের কাছে যেতে হচ্ছে কেন? মানব দেহে করলে সুবিধা কি? মানব দেহগুলোকে গণে না, মানব দেহে এনজাইম থাকে যেগুলা যৌন জননের যে গ্যামিট তৈরির যে গ্যামিটোসাইটগুলো থাকে সেগুলোকে নষ্ট করে ফেলে। তাই যৌন জনন কখনো মানব দেহে পসিবল না। মানব দেহের যৌন জনন কেন পসিবল না? বিকজ মানব দেহে কিছু এনজাইম থাকে, যে এনজাইমগুলা গ্যামিট উৎপন্নকারী কোষগুলোকে মেরে ফেলে। কে? মানব দেহে গ্যামিট উৎপন্নকারী কোষগুলোকে বেশি দিন থাকতে দেয় না। 7 দিন বাঁচতে পারবে, 7 দিন, মানব দেহে 7 দিন বাঁচতে পারবে। তারপর আস্তে আস্তে এনজাইমের ক্রিয়ায় সেগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য মানব দেহতে ওই গ্যামিট উৎপন্নকারী কোষ থেকে গ্যামিট তৈরি হতে পারে না, তাকে যেতে হবে স্ত্রী অ্যানোফিলিসের কাছে। কারণ একমাত্র স্ত্রী অ্যানোফিলিসেই ওই তোমার গ্যামিট উৎপন্নকারী কোষগুলোকে মারে না, কারণ ওই এনজাইমগুলো তাদের শরীরে নাই। তাহলে গ্যামিট উৎপন্নকারী কোষগুলোকে মারে না বিদায়, কারণ তার কাছে ওই এনজাইমগুলো নাই বিদায় মারতে পারে না, মারে না বিদায় একমাত্র যৌন জনন শুধুমাত্র অ্যানোফিলিসেই হবে। না হলে তো মানুষের হতে পারতো। ওই যে বললাম 2টা হোস্ট কেন লাগতেছে, একটা হইলেই তো যথেষ্ট। কেমনে হবে ভাই? মানব দেহ তো প্রোটেকশন নির্ভর। সে বলতেছে আমার শরীরে তুমি সর্বোচ্চ 7 দিন বাঁচতে পারবে। কে? গ্যামিট উৎপন্নকারী কোষগুলা 7 দিন বাঁচতে পারবে, কিন্তু ওই জিনিসটা হয়তো অনেকদিন লাগবে। এতদিনে তো গ্যামিটোসাইট নষ্ট হয়ে যাবে। তাই গ্যামিটোসাইটগুলোকে স্ত্রী অ্যানোফিলিসের কাছে যেতে হবে, কারণ স্ত্রী অ্যানোফিলিস গ্যামিটোসাইটকে মারতে পারে না, কারণ ওই এনজাইম তাদের শরীরেই নেই। তো শরীরে না থাকলে এনজাইমটা সে গ্যামিটোসাইটগুলোকে নষ্ট করতে পারবে না। তো সুন্দর করে গ্যামিটোসাইট থেকে গ্যামিট তৈরি হয়ে যাবে। এই গ্যামিট তৈরি হয় কোত্থেকে জানো? গ্যামিটোসাইট থেকে। তাও একটু বলে দিই জাস্ট, গ্যামিটোসাইট থেকেই গ্যামিট তৈরি হয়, গ্যামিটোসাইট থেকে গ্যামিট তৈরি হয়। আর এই গ্যামিটোসাইট মানুষের শরীরে 7 দিন বাঁচে, 7 দিন পর নষ্ট হয়ে যায়। তাহলে তো হবে না, নষ্ট হয়ে গেলে তো হবে না। তাই সুন্দর করে গ্যামিটোসাইটগুলা কোথায় চলে যায়? স্ত্রী অ্যানোফিলিসের কাছে। আর স্ত্রী অ্যানোফিলিস এই গ্যামিটোসাইটগুলোকে নষ্ট করতে পারে না, বিকজ তার শরীরে সেই এনজাইম নাই। এটাকে নষ্ট করার জন্য যে এনজাইমগুলো লাগবে তার শরীরে সেটা নাই। সুন্দর করে গ্যামিটোসাইট থেকে গ্যামিট তৈরি হয়ে যাবে কার বডিতে? স্ত্রী অ্যানোফিলিস। এই জন্যই ভাই 2টা হোস্ট দরকার, নাহলে তো মানব দেহ দিয়েও কাজ চালিয়ে দিতে পারতো। প্লাজমোডিয়াম ভাইভেক্স চাইলে তো মানব দেহ দিয়েও কাজ চালিয়ে দিতে পারতো কিনা? পারতো না? পারতো, কিন্তু করো না কেন? মানব দেহে প্রোটেকশন আছে। গ্যামিটোসাইট 7 দিন বাঁচবে, যে খালি 7 দিন, এরপরে তো নষ্ট করে ফেলবে। কে? নিজেই, মানব দেহ নিজেই নষ্ট করে ফেলবে 7 দিন এনজাইম দিয়ে। আর এই গ্যামিটোসাইটগুলো স্ত্রী অ্যানোফিলিসের এখানে সার্ভাইভ করে কি জন্য? এগুলো সার্ভাইভ করে কেন ওখানে? বিকজ ওখানে সেই এনজাইম নাই যেটা এটাকে নষ্ট করবে। থিঙ্ক, বুঝছো? চিন্তা করতে হবে, এগুলা চিন্তা না করলে কেমনে কি। আর তোমাদের বইয়ে একটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে যে অযৌন জনন হলে জীবনী শক্তি হ্রাস পায়, মানে জীবনকাল আস্তে আস্তে কমে যায়। ধারণা করা হয় যে অযৌন জনন যদি বেশি বেশি হয় তাহলে আস্তে আস্তে জীবনকালটা হ্রাস পায়। এই জন্য প্লাজমোডিয়াম ভাইভেক্স জীবনকালটা বৃদ্ধি করার জন্য তারা যৌন জনন করে। এটা তোমাদের বইয়ের ভাষ্য মতে
যে বইয়ে বলছে যে অযৌন জনন হলে জীবনী শক্তি হ্রাস পায়, মানে জীবনকাল কমে যায় আস্তে আস্তে। এই জন্য প্লাজমোডিয়াম ভাইভেক্স মাথা খাটায় যৌন জননটা করে। আর যৌন জনন করার জন্য স্ত্রী অ্যানোফিলিস লাগে। স্ত্রী অ্যানোফিলিস ছাড়া সে কখনো যৌন জনন করতে পারবে না, ইভেন কি অ্যাডিস মশাতেও পারবে না। তাহলে এরকম একটা প্রশ্ন করা যায় যে অ্যাডিস মশা কেন ম্যালেরিয়া ছড়ায় না, কেনই বা স্ত্রী অ্যানোফিলিস? এরকম প্রশ্ন আমি লাস্টের দিকে করবো। আশা করি এই ব্যাখ্যাটাকে কাজে লাগে অ্যাডিস মশা কেন ম্যালেরিয়া রোগ ছড়ায় না সেটার ব্যাখ্যা দিতে পারবা। স্ত্রী অ্যানোফিলিস তো ম্যালেরিয়া রোগ ছড়ায়, বাট অ্যাডিস মশা করতে পারতো না? অ্যাডিস মশা তো ডেঙ্গু ছড়ায়, বাট অ্যাডিস মশা তো চাইলে ম্যালেরিয়াও ছড়াইতে পারতো, বাট কেন ছড়াইতে পারে না সেটা এই ব্যাখ্যাটা কাজে লাগাইতে পারবা। সো এটা লাস্টের দিকে করব। আশা করি তোমরা ব্যাখ্যাটা দিতে পারবা। দুটি পোষক কেন প্রয়োজন হয় আশা করি বুঝতে পারছো। এগুলো তোমরা খাতায় নোট করে লিখবা, আমি তো লিখে দিচ্ছি না। আর একটা প্রশ্ন দেখো, কেবল স্ত্রী অ্যানোফিলিস ম্যালেরিয়া কেন ছড়ায়? পুরুষ নয় কেন? স্ত্রী কেন ম্যালেরিয়া রোগটা ছড়ায়, পুরুষ না কেন? সেটার ব্যাখ্যা কি হইতে পারে আমি দিচ্ছি না, আমি মুখে বলে দেব, বুঝাই দিব, তোমরা সুন্দর করে নোট করবা। ভাই চিন্তা করো তো, ভাই স্ত্রী করে বলতেছে, পুরুষ করে না, মানে পুরুষ ভেজাল করে না, স্ত্রী ভেজাল করতেছে কেন? সেটা ব্যাখ্যা আমি দিচ্ছি। সেটা হচ্ছে, তোমরা জানো স্ত্রী যেহেতু ডিম্বাণু তো সে দিবেই, তার শরীরে তো ডিম্বাণু তৈরি হবেই। তো ডিম্বাণুর ডেভেলপমেন্টের জন্য, ডিম্বাণুর যে পরিস্ফুটন, ডিম্বাণুকে ডেভেলপ হইতে হবে না, আস্তে আস্তে বড় হইতে হবে না, বড় হয়ে একটা আরেকটা মশার বাচ্চা হইতে হবে না, মশকের বাচ্চা হইতে হবে না। তো ডিম্বাণুকে ডেভেলপমেন্টের জন্য, ডিম্বাণুর পরিস্ফুটনের জন্য তার উষ্ণ রক্ত দরকার। কার? মশকের। উষ্ণ রক্ত মানে বুঝো তো, গরম রক্ত, গরম দরকার, গরম রক্ত দরকার তার। এই জন্য স্ত্রী মশকই ডিম্বাণু পরিস্ফুটনের জন্য মানুষের কাছে যায় বা বিভিন্ন প্রাণীর কাছে যায়, উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীর কাছে যায়। আমরা তো উষ্ণ রক্ত বিশিষ্ট, রক্ত চুষে রক্তগুলা খাই, গরম গরম রক্ত খাই, এবং এই গরম রক্তগুলা তার ডিম্বাণুর ডেভেলপমেন্টের জন্য কাজে লাগে। এই জন্য স্ত্রী মশকই মূলত কামড় দেয়, মানে দংশন করে তোমাকে, পুরুষরা করে না। স্ত্রী মশকরাই তোমাকে কামড় দেয়, তোমার থেকে রক্ত চুষে, কারণ তাদের ডিম্বাণুর পরিস্ফুটনের জন্য, স্ত্রী অ্যানোফিলিস। এবং ডিম্বাণু যখন তোমাকে কামড় দেয় বা তোমার রক্ত চুষার সময় তার শরীরে যদি ম্যালেরিয়া পরজীবী থাকে, লালার মাধ্যমে সেই ম্যালেরিয়া পরজীবী তোমার রক্তে পাঠিয়ে দিবে। ওই যে একটু আগেই বললাম যে ম্যালেরিয়া কেমনে ছড়ায়, সেটা হচ্ছে রক্ত চুষার সময় তার লালা থেকে জীবাণুগুলো যদি তোমার রক্তে প্রবেশ করে, তখনই তোমার ম্যালেরিয়াটা হবে। এখন পুরুষ নয় কেন? আসলে পুরুষের রক্ত চোষার জন্য যে পার্টটা লাগে সে পার্টটাই নেই। তার মানে পুরুষদের ক্ষেত্রে কি হয়, পুরুষদের কিন্তু এটা থাকে না। কি থাকে না? এটাকে আমি কি বলতে পারি, সেটা হচ্ছে ব্লাড সাকিং, সাকত্ব চুষা, সাকত্ব কি চুষা, ব্লাড সাকিং মাউথ পার্টস থাকে না তাদের। ব্লাড সাকিং মাউথ পার্টস থাকে না কাদের? পুরুষদের। পুরুষ মশাদের ব্লাড সাকিং মাউথ পার্টস থাকে না, যার কারণে তারা রক্ত চুষবে কি দিয়ে? রক্ত চুষবেটা কি দিয়ে? আর রক্ত যদি না চুষে তাহলে কি ম্যালেরিয়া পরজীবী তোমার শরীরে ট্রান্সফার হবে? হবে না। এই জন্য পুরুষরা তোমার শরীরে কি করে না, ম্যালেরিয়া রোগ ছড়ায় না। স্ত্রী অ্যানোফিলিসই তোমার শরীরে ম্যালেরিয়া ছড়ায়, বিকজ তাদের ডিম্বাণুর ডেভেলপমেন্টের জন্য তার গরম রক্ত দরকার। এই জন্য সে যায় কামড় দিয়ে রক্ত চুষে, এবং রক্ত চুষার সময় তার লালার মাধ্যমে জীবাণুগুলো তোমার রক্তে পাঠাই দেয় বা ছড়াই পড়ে, যার কারণে তোমার ম্যালেরিয়া হয়। এই জন্য শুধু স্ত্রীরাই করে, পুরুষরা করে না। আশা করি এটার ব্যাখ্যা তোমরা বুঝছো এবং নিজের থেকে লিখতে পারবা। এটার ব্যাখ্যা তোমরা বুঝছো এবং নিজের থেকে লিখতে পারবা। এবার আরেকটা প্রশ্ন লিখো, এটা লিখো, অ্যাডিস মশা কি? এটার আনসার তোমরা দিতে পারবা, আশা করি দিতে পারবা, কারণ এটার আনসার আমি 1 নম্বর প্রশ্নতে দিছিলাম।
এডিস মশকি কেন ম্যালেরিয়ার জন্য দায়ী নয়? কেন ম্যালেরিয়ার জন্য দায়ী নয়? যে চিন্তা করো, স্ত্রী অ্যানোফিলিস বা অ্যানোফিলিস মশকি যদি ম্যালেরিয়ার জন্য দায়ী হইতে পারে, তাহলে চাইলে তো এডিস মশকিও কিন্তু ম্যালেরিয়ার জন্য দায়ী হইতে পারত। কিন্তু কেন এডিস মশকি ম্যালেরিয়ার জন্য দায়ী নয়? কেন শুধু স্ত্রী অ্যানোফিলিস? এটার ব্যাখ্যা কি হইতে পারে? স্বাভাবিক, তুমি চিন্তা করতেছো যে ভাইয়া ম্যালেরিয়া কার কারণে হয়? ম্যালেরিয়া এডিস স্ত্রী অ্যানোফিলিসের মশকির কারণে হয়। তাহলে ভাইয়া এডিস মশকি কেন পারে না? একটা প্রশ্ন হইতে পারে বা তোমার মনে আসতে পারে, কেন পারে না? কেন পারে না সেটা হচ্ছে ওই যে আমি একটু আগেই বলছিলাম, স্ত্রী মশকির ভিতরে যে গ্যামিটোসাইট, মানে যেখান থেকে গ্যামিট তৈরি হবে। গ্যামিটোসাইট মানে কি? যেখান থেকে গ্যামিট তৈরি হবে। স্ত্রী অ্যানোফিলিসের ভিতরে গ্যামিটোসাইটগুলো সার্ভাইভ করতে পারে বিকজ ওদের শরীরে ওই গ্যামিটোসাইটগুলো নষ্টকারী কোনো এনজাইম নেই। কাদের? অ্যানোফিলিস মশকি, ওদের ভিতরে গ্যামিটোসাইট নষ্টকারী কোনো এনজাইম নাই, তাই গ্যামিটোসাইটগুলো ওদের বডিতে সার্ভাইভ করতে পারে। কিন্তু ভাই কোনো মতো যদি এডিস মশকি যাইতো, এডিস মশকির শরীরেও কিন্তু গ্যামিটোসাইটগুলো যায়, তো এডিস মশকি তোমাকে কামড়াইতে পারে। এডিস মশকি যখন তোমার কামড়াবে মানে রক্ত চুষবে, তখন তো তার বডিতেও গ্যামিটোসাইটগুলো যাবে। এখন গ্যামিটোসাইটগুলো যখন তার বডিতে যাবে, কিন্তু ভাই তার বডিতে গ্যামিটোসাইট নষ্টকারী এনজাইম আছে, তো সুন্দর করে তার ওই এনজাইমগুলো কি করবে? গ্যামিটোসাইটকে নষ্ট করে ফেলবে। তো গ্যামিটোসাইটকে যদি নষ্ট করে ফেলে, তাহলে ওখান থেকে গ্যামিট তৈরি হবে, শুক্রাণু তৈরি হবে, ডিম্বাণু তৈরি হবে? হবে না। তো শুক্রাণু ডিম্বাণু না হলে তার যৌন জনন হবে? হবে না। যৌন জনন না হলে তার মশার বাচ্চা তৈরি হবে? হবে না। যার কারণে এডিস মশকির ভিতরে এই ম্যালেরিয়া মানে ম্যালেরিয়ার যে পরজীবী, ওই পরজীবীগুলা থাকে না এবং সেগুলা ম্যালেরিয়া রোগের জন্য দায়ী নেই। যেহেতু থাকে না, তাহলে ম্যালেরিয়ার জন্য কেন দায়ী হবে? একমাত্র শুধুমাত্র স্ত্রী অ্যানোফিলিস। আশা করি বুঝতে পারছো কেন এডিস মশকি ম্যালেরিয়ার জন্য দায়ী নয়। বিকজ যে গ্যামিটোসাইটগুলো থাকে সেগুলো তার বডিতে নষ্ট হয়ে যায়, কারণ তার বডিতে গ্যামিটোসাইট নষ্টকারী এনজাইম থাকে। ওই এনজাইমগুলো ওগুলো নষ্ট করে ফেলে, যেটা স্ত্রী অ্যানোফিলিসের ক্ষেত্রে হয় না, কারণ স্ত্রী অ্যানোফিলিসে ওই এনজাইমগুলো নাই। যেটা আনসার আমি একটু আগে দিছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার দেখো আরেকটা প্রশ্ন, স্ত্রী অ্যানোফিলিস প্লাজমোডিয়াম ভাইভেক্স বহন করা সত্ত্বেও তাদের কি ম্যালেরিয়া হয় না? এবার চিন্তা করো, নর্মালি স্ত্রী অ্যানোফিলিসটাই কিন্তু প্লাজমোডিয়াম ভাইভেক্সকে বহন করে। এখন চিন্তা করো, এই প্লাজমোডিয়াম ভাইভেক্স যখন আমার বডিতে প্রবেশ করে তখন আমার ম্যালেরিয়া হয়, কিন্তু স্ত্রী অ্যানোফিলিস তো নিজেই প্লাজমোডিয়াম ভাইভেক্সকে বহন করতেছে, তাহলে তার কি ম্যালেরিয়া হয় না? একটু চিন্তা করো যে আমার বডিতে প্লাজমোডিয়াম ভাইভেক্স ঢুকলে আমার তো ম্যালেরিয়া হচ্ছে, ভালো কথা। তো অ্যানোফিলিস তো নিজেই প্লাজমোডিয়াম ভাইভেক্সকে বহন করতেছে, তাহলে চাইলে তো ওই প্লাজমোডিয়াম ভাইভেক্স তো ওর শরীরেও ম্যালেরিয়াটা করতে পারতো, বা মশকের ভিতরেও তো ম্যালেরিয়াটা করতে পারতো। বাট ব্যাপারটা এরকম না যে তারা জাস্ট বহন করে, তাদের শরীরে এই ম্যালেরিয়া হয় না। তাদের কিছু সাইড ইফেক্ট হতে পারে, মশার কিন্তু সাইড ইফেক্ট হতে পারে, কারণ অনেক প্লাজমোডিয়াম ভাইভেক্স কিন্তু মশারও ক্ষতি করতে পারে। দেখা গেছে অনেক এরকম যে মশারও ক্ষতি করতে পারে, বাট ম্যালেরিয়া মশকের হয় না। কারণ এটা একটা কারণ হচ্ছে তাদের শরীরে অ্যান্টি ম্যালেরিয়াল প্রোটিন থাকে। অ্যান্টি ম্যালেরিয়াল প্রোটিন, অ্যান্টি মানে বিপরীত, অপোজিট, ম্যালেরিয়া মানে ম্যালেরিয়া। এই অ্যান্টি ম্যালেরিয়া প্রোটিনগুলো ম্যালেরিয়া এগেনস্টে কাজ করে। অ্যান্টি ম্যালেরিয়াল প্রোটিনগুলো ম্যালেরিয়ার এগেনস্টে কাজ করে, যার কারণে তোমার মশকি এটা বহন করলে এর ম্যালেরিয়া হবে না, বাট তার সে ক্ষতিগ্রস্ত হতে পারে। মশকি ইটসেলফ ক্ষতিগ্রস্ত হতে পারে, মারাও যেতে পারে পরে। সো কিন্তু তার ম্যালেরিয়া হবে না।
ম্যালেরিয়া শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ তার শরীরে অ্যান্টি ম্যালেরিয়াল প্রোটিন থেকে যেটা ম্যালেরিয়া হতে বাধা দিবে, কিন্তু তার সাইড ইফেক্ট বা সে ক্ষতিগ্রস্ত হতে পারে ম্যালেরিয়া পরজীবীর কারণে। এগুলোই ছিল কিছু ক্রিয়েটিভ কোয়েশ্চেন, মানে কিছু লজিক্যাল কোয়েশ্চেন বা কিছু চিন্তাভাবনামূলক কোয়েশ্চেন, যেগুলোকে তোমাকে চিন্তা করবে, তোমার হয়তো মাথায় আসবে কিন্তু তুমি উত্তর পাবে না। সো আমি এগুলো একটু দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে, আমি এগুলো একটু দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা বুঝছো। এবার আমি একটা লাস্ট টপিক পড়াবো, তারপর ক্লাসটা শেষ করে দিব। ভাই একটা লাস্ট টপিকস পড়াবো, ক্লাসটা শেষ করে দিব। তারপর লাস্ট টপিকসে একটু ভালোভাবে মনোযোগ দিবা। আমাদের টপিকটা শুরু হবে এখান থেকে, মানবদেহের জীবনচক্র থেকে শুরু করব। মানবদেহে যে ম্যালেরিয়ার জীবনচক্র হয় ওখান থেকেই আমরা শুরু করব। তাহলে ম্যালেরিয়ার যে জীবনচক্র, এটা দুইটা পোষকে হয়, একটা হচ্ছে মানব দেহে আর একটা হচ্ছে মশকির দেহে। প্রথমে আমরা মানব দেহে জীবনচক্রটা পড়ে ফেলবো, তারপর মশকির দেহে যাব। প্রথমে মানব দেহে পড়বো, তারপর মশকির দেহে যাব। এজন্য আমরা শুরু করবো কি দিয়ে? মানব দেহ দিয়ে। মানব দেহ আমি একটু আগেই বলছি তোমাদেরকে, দুই ধরনের জীবনচক্র হয়। একটা হচ্ছে হেপাটিক সাইজোগনি, একটু আগে আমি তোমাদেরকে বলছি, তোমরা একটু রিকল করো। আর একটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। সো ভালোভাবে খেয়াল করবা, নেক্সট ক্লাস থেকে কিন্তু আমাদের জীবনচক্রগুলো শুরু হবে, এবং হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা শুরু করতেছি কি দিয়ে? মানব দেহ থেকে। মানব দেহে নর্মালি তুমি দুই ধরনের সাইজোগনি পাবা, একটা হচ্ছে হেপাটিক সাইজোগনি আর একটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। হেপাটিক সাইজোগনিকে দুইটা ধাপে ভাগ করা হয়েছে, একটু আগেই বলছি। একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি, প্রি এরিথ্রোসাইটিক, আর একটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক, আর একটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি। আমরা শুরু করব কি দিয়ে? মানব দেহ দিয়ে যাব, তারপর কোথায়? মশকির দেহে শুরু করব এটা দিয়ে, তারপর মশকির দেহে। এবার আসো, হেপাটিক সাইজোগনি মানে কি? হেপাটিক মানে হচ্ছে যকৃৎ। একটু আগেই তোমাদেরকে আমি এগুলো বলছিলাম। যকৃৎ মানে প্লাজমোডিয়াম ভাইভেক্স প্রথমে রক্তে যখন আসবে, মশার কামড়ের মাধ্যমে রক্তে যখন আসবে, রক্ত থেকে সে কই যাবে? যকৃতে যাবে, এবং যকৃতে গিয়ে সে একটা চক্র করবে, যেটাকে বলা হয় হেপাটিক সাইজোগনি। হেপাটিক সাইজোগনি দুইটা ধাপে হয়। প্রথম ধাপ হচ্ছে এটা আগে হবে, তারপর এটা পরে হবে। আগে এটা, তারপর এটা, তারপর 3 নম্বরে গিয়ে এটা হবে, 3 নম্বরে গিয়ে এটা। এবার আসো, সাইজোগনি শব্দটা তোমাদেরকে একটু ভাবাচ্ছে। সাইজোগনি শব্দটা মানেটা কি? আমি তোমাদেরকে বুঝাচ্ছি সাইজোগনি শব্দটা মানে কি। এই দেখো, সাইজোগনি শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করো, দুইটা শব্দ পাবা। একটা হচ্ছে সাইজন্ট প্লাস আর একটা হচ্ছে গনিয়া। একটা হচ্ছে সাইজন্ট আর একটা হচ্ছে গনিয়া। দেখো, গনিয়া শব্দটার মানে কি জানো? গনিয়া শব্দটার মানে হচ্ছে প্রোডাকশন, উৎপাদন। গনিয়া শব্দটার মানে হচ্ছে প্রোডাকশন। ভালোভাবে খেয়াল করো, গনিয়া শব্দটার মানেটা কি? গনিয়া শব্দটার মানে হচ্ছে প্রোডাকশন বা উৎপাদন। ওকে ভাই, সাইজন মানে কি? সাইজনটা তোমরা চিনো। সাইজনটা হচ্ছে বহু নিউক্লিয়াস যুক্ত জীবাণুর একটি দশা। তাহলে সাইজনটা কি লিখো? সাইজনটা হচ্ছে বহু নিউক্লিয়াস যুক্ত জীবাণুর একটি দশা। ব্যাপারটা আমি একটু বুঝাচ্ছি। যেমন ধরো, এটা একটা সেল, এবং এখানে অনেকগুলো এরকম নিউক্লিয়াস থাকবে। তাহলে আমাকে বলো তো, এই যে বহু নিউক্লিয়াস যুক্ত, এটা হচ্ছে একটা জীবাণু দশা, যেটা বহু নিউক্লিয়াস যুক্ত। এই বহুগুলো নিউক্লিয়াস যুক্ত জীবাণুর একটি দশাকে বলা হয় সাইজন। আর গনিয়া মানে প্রোডাকশন। তার মানে সাইজোগনি মানে কি?
সাইজন প্রোডাকশন, মানে এটা তৈরি হওয়া বোঝাচ্ছে। তার মানে সাইজোগনি মানে কি, সাইজন তৈরি হওয়া বোঝাচ্ছে, সাইজন প্রোডাকশন হওয়া বোঝাচ্ছে। আর সাইজন মানে কি, বহু নিউক্লিয়াস যুক্ত জীবাণুর একটি দশা, যেটা কমন, যেটা আমরা সব জায়গায় পাবো, যেটা আমরা এখানে পাবো, যেটা আমরা এখানে পাবো, যেটা আমরা এখানেও পাবো। কারণ দেখো সাইজোগনি এখানেও আছে, সাইজোগনি এখানেও আছে। তার মানে এটা জীবাণুর একটা কমন দশা, যেটা আমরা মানব দেহের সব জায়গায় পাবো। এখানেও পাবো দেখো সাইজোগনি, এখানেও পাবো দেখো সাইজোগনি, এখানেও পাবো দেখো সাইজোগনি। তার মানে সাইজোগনি মানে কি, সাইজন প্রোডাকশন। হোয়াট ইজ সাইজন? বহু নিউক্লিয়াস যুক্ত জীবাণুর একটা দশা, এটা কমন, এটা আমরা এই সব এখানে সব জায়গায় পাবো। আর এটাকে এরিথ্রোসাইটিক কেন বলতেছে, একটু আগেই বলছি, এরিথ্রোসাইট মানে আরবিসি। তার মানে এটা কোথায় ঘটে, এটা আরবিসিতে ঘটে, লোহিত রক্তকণিকায়। তাহলে আমরা শুরু করব এটা দিয়ে, তারপর এটা, তারপর এরিথ্রোসাইটিক। এবার চিন্তা করো হেপাটিক সাইজোগেনিকে দুইটা ধাপে ভাগ করা হয়েছে কেন? প্রথম ধাপ হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক, দ্বিতীয় ধাপ হচ্ছে এরিথ্রোসাইটিক। প্রথমে দেখো এখানে এরিথ্রোসাইটিক কথাটাই কিবা কেন আসছে, তোমরা অনেকে কনফিউশনে ভুগবা। সেটা হচ্ছে ভাইয়া এখানেও এরিথ্রোসাইটিক কথাটা আছে, এখানেও এরিথ্রোসাইটিক কথাটা আছে, তাহলে তো আমার ভাইয়া গোলমাল পাকাই ফেলতে পারি। এখানেও এরিথ্রোসাইটিক, এখানেও এরিথ্রোসাইটিক, এখানেও এরিথ্রোসাইটিক, তাহলে ঘটনাটা কেমন হইল? মনে রাখবা এখানে যে এরিথ্রোসাইটিকটা আছে সেটা তো আরবিসিকেই বোঝাচ্ছে, বিকজ এরিথ্রোসাইটিক মানে হচ্ছে আরবিসি। এরিথ্রোসাইটিক মানে কি, আরবিসি। কিন্তু খেয়াল করো এখানকার যে এরিথ্রোসাইটিকটা আছে সেটা কিন্তু হেপাটিক সাইজোগনির আগে। তার মানে এখানে মেইন শব্দটা ভালোভাবে দেখবা, এখানে মেইন শব্দটা হচ্ছে হেপাটিক সাইজোগনি, মানে এইটা। তার মানে প্রি এরিথ্রোসাইটিক বলো বা এক্সো এরিথ্রোসাইটিক বলো, এটা আসলে অ্যাকচুয়ালি হেপাটিক সাইজোগনি বোঝাচ্ছে, মানে এটা কোথায় ঘটে, যকৃতে। তো ভালোভাবে খেয়াল করবা, এটাও যকৃতে ঘটে, এটাও যকৃতে ঘটে। তার মানে যেহেতু এখানে হেপাটিক শব্দটা আছে, তাই এটা কোথায় ঘটে, এটা যকৃতে ঘটে। যেহেতু এখানে হেপাটিক শব্দটা আছে, এটা কোথায় ঘটে, এটাও যকৃতে ঘটে। সো কনফিউজ হওয়া যাবে না, প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি বলো বা এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি বলো, দোনোটাই কোথায় ঘটে, যকৃতে। বিকজ হেপাটিক শব্দটা দেখবা যকৃতে। আর এখানে এরিথ্রোসাইটিক, এক্সো এরিথ্রোসাইটিক, প্রি এরিথ্রোসাইটিক এই জন্য আসছে কারণ এটা এরিথ্রোসাইটিকের আগে। প্রি এরিথ্রোসাইটিক আর এক্সো এরিথ্রোসাইটিক কথাটা কেন আসছে, কারণ এটা বুঝাইতে চাচ্ছে এটা এরিথ্রোসাইটিকের আগের ঘটনা। এরিথ্রোসাইটিকের আগে এই দুইটা ঘটনা ঘটবে, তাই আমি নাম্বারিং করে দিয়েছি। এটা আগে আগে ঘটবে, তারপর এটা ঘটবে 2 নম্বরে, তারপর এটা ঘটবে 3 নম্বরে, সবার লাস্টে এটাকে ঘটাবা। তার মানে এই দুইটা জিনিস এটার আগে না, এরিথ্রোসাইটিকের আগে না, তাই প্রি এরিথ্রোসাইটিক এক্সো এরিথ্রোসাইটিক কথাগুলো ইনক্লুড করছে। বাট নর্মালি কিন্তু এগুলো হেপাটিক সাইজোগনি মানে যকৃতে ঘটে। এখন চিন্তা করবা তাহলে ভাইয়া এভাবে প্রি এক্সো এগুলোর নাম দেওয়ার কারণটা কি, প্রি আর এক্সো এগুলোর নাম দেওয়ার কারণটা কি? নাম দেওয়ার কারণটা আমি বুঝাচ্ছি, চিন্তা করো আমি কারণটা বুঝাচ্ছি কেন এখানে প্রি এরিথ্রোসাইটিক বোঝানো হচ্ছে, মানে এটা আগে ঘটবে তারপর এটা ঘটবে এক্সো। সেটা হচ্ছে আবার চিন্তা করো স্ত্রী অ্যানোফিলিস তোমার কামড় দিল, তোমার রক্ত খাইলো, রক্ত খাওয়ার সময় তার লালা থেকে এই জায়গায় আসলো, এই জায়গায় জীবাণুটা আসলো, তোমার রক্তে এখন জীবাণুটা আছে, তোমার জীবাণুটা এখন কোথায়, প্রথমে আসবে কোথায়, রক্তেতে আসবে, তোমার কামড় দিবে না, তোমার এদিকে কামড় দিবে, কিস করবে, এদিকে কিস করবে, এদিকে কিস করবে, এদিকে কিস করবে, এভাবে কিস করতে করতে একটা অবস্থা করে ফেলবে। সো যে জায়গায় কিস করুক না কেন সে জায়গায় রক্তেই তো তোমার জীবাণুটা প্রথম প্রবেশ করবে। তাহলে প্রথম জীবাণু প্রবেশ করবে স্কিনের থেকে রক্তে। এবার আসো এই রক্তগুলো তো স্রোত, রক্তগুলো তো প্রবাহমান, তো স্রোতের ঠেলায় জীবাণু তো রক্তের সাথে সাথে যাবে গা। তোমার কি মনে হয় জীবাণুটা এভাবে সুন্দর করে বসে থাকবে? বসে থাকতে চাইলেও স্রোতের ঠেলায়, রক্ত স্রোতের ঠেলায় সে সামনের দিকে চলে যাবে। তো রক্ত তো প্রবাহমান, রক্ত তো স্থির না, রক্ত স্রোতের ঠেলায় জীবাণুটা 30 থেকে 35 মিনিটের মধ্যে যকৃতে চলে যাবে। তার মানে প্রথমে ছিল কোথায়, রক্তে, তারপর রক্ত থেকে কোথায় আসলো, যকৃতে সেলে আসলো, তারপর যকৃতে এসে এই প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনিটা করলো। তার মানে আমরা যখন প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনিটা পড়বো তখন আমরা এটাই পড়বো, রক্ত থেকে যকৃতে যখন যাবে তখন জীবাণুটা কি করবে সেটাই আমরা দেখব। নেক্সট এপিসোডে আমরা সেটাই দেখব, রক্ত থেকে যকৃতে যখন ইয়াটা যাবে, কি জীবাণুটা যাবে, তখন সেখানে কি করবে, কিভাবে তার জীবনচক্রটা সম্পাদন করবে, ওই এপিসোডটা দেখব। তারপর করলো,
তারপরে 2 নম্বরে আসো এটা, যকৃতে সে তার জীবনচক্রটা সম্পাদন করলো এবং যকৃতে জীবনচক্র সম্পাদন করার পর তার একটা আশ্রয়স্থল দরকার। কি দরকার? একটা আশ্রয়স্থল যেখানে সে আশ্রয় নিবে। কেন আশ্রয় নিবে? বিকজ সে যদি সারাদিন রক্তেই থাকে, আমাদের তো তোমার শ্বেত রক্তকণিকা আছে, সারাদিন কি করে ঘোরাফেরা করে, কোন জীবাণু রক্তে আছে দেখার জন্য, সাথে সাথে যাই মারি ফেলবে। তো এরা তো চালাক, এরা চিন্তা করবে আমি যদি আবার রক্তে প্রবেশ করি তাহলে তো ভাই শ্বেত রক্তকণিকা আমার পাইছে, আমি তো আমার লাইফ সাইকেলটা সম্পাদন করতে পারবো না, আমার এসে ফাইলেই মারি ফেলবে। তো এই জন্য তার একটা আশ্রয় দরকার, সে যকৃতে আশ্রয় নেয়। এখন যকৃতের কোথায় আশ্রয় নেয়? যকৃতের কোথায় আশ্রয় নেয়? সে যকৃতের একটা অংশ আছে, যকৃতের সাইনুসয়েড, এটাকে বলা হয় যকৃতের সাইনুসয়েড। যকৃতের সাইনুসয়েডে অংশ নেয়। এখন তোমরা চিন্তা করবে ভাইয়া সাইনুসয়েড কি? দেখো আমি বোঝাচ্ছি। সাইনুসয়েড, এই দেখো সাইনুসয়েড, এখানে আসলে ভাঙো, এটাকে দুইটা ওয়ার্ড অ্যাকচুয়ালি, একটা হচ্ছে সাইনাস প্লাস আর একটা হচ্ছে অয়েড। সাইনাস আর একটা হচ্ছে অয়েড। অয়েড শব্দটার অর্থ হচ্ছে মতো, আর সাইনাস মানে তো তোমরা জানো, সাইনাস মানে কি? গর্ত। তার মানে সাইনুসয়েড হচ্ছে এমন কতগুলা ব্লাড ভেসেল যেগুলো হচ্ছে গর্তের মতো, তাই এটাকে বলা হয় সাইনুসয়েড। এখন গর্ততেই তো আমরা লুকাই, আমরা লুকাই থাকি কোথায়? কেউ যাতে আমাদের না পায়, আমরা কোথায় লুকাই থাকি? গর্তে লুকাই থাকি। তো এরা রক্তে না যাওয়ার জন্য, শ্বেত রক্তকণিকা থেকে বাঁচার জন্য যকৃতের সাইনুসয়েড মানে গর্তের মতো অংশে লুকাই থাকে। বুঝা গেছে? এইবার সাইনুসয়েড থেকে তারা আবার কিছু কোষকে আক্রমণ করবে, যকৃৎ কোষকে আক্রমণ করবে। এখানে যকৃৎ কোষ লিখতে পারো। এইবার তারা এই এক্সোইরিথোসাইটিকটা সম্পাদন করার জন্য যকৃতের সাইনুসয়েড থেকে নেক্সট যে হেপাটিক সেলগুলো আছে, যকৃৎ কোষগুলো আছে, ওই যকৃৎ কোষে গিয়ে আক্রমণ করবে এবং যকৃৎ কোষে আক্রমণ গিয়ে এই এক্সোইরিথোসাইটিক হেপাটিক সার্জারিটা সম্পাদন করবে। তার মানে কেন এখানে প্রি আর এক্সো শব্দটা অ্যাড করা হয়েছে বুঝছো? প্রি শব্দটা এই জন্যই বলা হয়েছে কারণ এটা রক্ত থেকে যকৃৎ কোষে আক্রমণটাকে বোঝাচ্ছে। তারপর এটাকে এক্সোইরিথোসাইটিক এই জন্য বোঝাচ্ছে যকৃতের সাইনুসয়েড মানে আশ্রয়স্থল থেকে যকৃৎ কোষে আক্রমণকে বোঝাচ্ছে। তাহলে দুটোটা কিন্তু সেম ঘটনা না। একটা হচ্ছে রক্ত থেকে ডাইরেক্ট যকৃৎ কোষে, আর একটা হচ্ছে যকৃতের সাইনুসয়েড থেকে যকৃৎ কোষে। দুটোটাই কিন্তু যকৃৎ কোষেই ঘটতেছে, তাই এটাকে হ্যাপাটিক সাইজোগনি বলা হচ্ছে। হ্যাপাটিক শব্দটার অর্থই হচ্ছে যকৃৎ। খেয়াল করো দুটোটাই কিন্তু যকৃতে হচ্ছে, সো কনফিউজ হওয়ার কিছু নেই, দুটোটাই যকৃতে হচ্ছে। জাস্ট পার্থক্য হচ্ছে এটা ঘটতেছে রক্ত থেকে যকৃৎ কোষে আর এটা ঘটতেছে যকৃতের সাইনুসয়েড থেকে যকৃৎ কোষে। দুটোটাই যকৃৎ কোষে ঘটতেছে, বাট অবস্থাটা ভিন্ন, তাই এটাকে দুই ধাপে ভাগ করা হয়েছে। তারপর যকৃৎ কোষে আক্রমণ করার পর তারা এবার নেক্সট টার্গেট থাকবে আরবিসি কে। তারপর তারা সুন্দর করে 3 নম্বর স্টেপ, 3 নম্বর ধাপ আরবিসিতে চলে যাবে। এবার আরবিসি কে ভাঙা শুরু করবে। আরবিসি কে ভেঙে ফেলার পর তাদের মানবদেহে কাজ শেষ। তারা বললো এনাফ ইজ এনাফ, আমরা মানবদেহে অনেকগুলো কাজ করে ফেলছি, এনাফ ইজ এনাফ, আমরা আরবিসি কে পর্যন্ত ভেঙে ফেলছি মানবদেহে, ওই স্যার কিছু ভাঙার দরকার নেই, কারণ তার আরবিসিটাই হচ্ছে মেইন। আমরা আরবিসি ভেঙে ফেলছি, এইবার আমরা মানবদেহে আর কিছু করবো না। এইবার আমরা ওয়েট করে দেখবো কখন মশকি আমাদেরকে কামড় দিয়ে তাদের বডিতে নিয়ে যাবে, মানে জীবাণুটা ওয়েট করবে কখন মশা আমাদেরকে কামড় দিয়ে তাদের বডিতে নিয়ে যাবে। নেক্সট ঘটনাগুলো মশকিতে ঘটবে। তা আমাদের টার্গেট থাকবে মানব দেহটা আগে শেষ করে ফেলা। তাহলে মানব দেহে কোন কোন ঘটনাগুলো ঘটে? প্রথমে এটা ঘটবে মানে রক্ত থেকে যকৃৎ কোষে কি কি হয় দেখবো। তারপর এটা ঘটবে মানে যকৃতের সাইনুসয়েড থেকে যকৃৎ কোষে কি কি ঘটনা হয় সেটা দেখবো। তারপর এটা ঘটবে ইরিথোসাইটিক সাইজোগনি মানে আরবিসিতে কি কি ঘটনা ঘটে সেটা দেখবো। আমি এটা কি জন্য আগে তোমাকে এভাবে বলতেছি, কারণ তুমি যখন পড়বা তুমি তো রিডিং পড়ে যাবা বা মুখস্থ করে যাবা, কিন্তু তোমাকে তো এভাবে চিন্তা করতে হবে যে আসলে ঘটনাগুলা কিভাবে আসছে। কারণ পরীক্ষার সময় তো তোমার গোলমাল লাগতে পারে। তোমাকে বললো যে ইরিথোসাইটিক সাইজোগনিটা তুমি ব্যাখ্যা করো, ইরিথোসাইটিক সাইজোগনি চক্রটা ব্যাখ্যা করো। এখন তুমি কনফিউশনে পড়তেছ যে ভাই ইরিথোসাইটিক কথাটা এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে ভাই এটা কোনটা হইতে পারে, কনফিউজ লাগতে পারে। সো মনে রাখবা হেপাটিক সাইজোগনি শব্দটা যেখানেই পাবা সেখানে কিন্তু যকৃৎ কোষেই ঘটবে ঘটনাটা।
আর শুধুমাত্র এরিথ্রোসাইটিক শব্দটা পাইলে এখানে কোনো হ্যাপাটিক শব্দ নাই, দেখছো? তো হ্যাপাটিক নাই, তো এই ঘটনাটা যকৃত হবে না, তো এটা আরবিসি করবে। কিন্তু এখানেও হ্যাপাটিক আছে, এখানেও হ্যাপাটিক আছে, তাই এ দোনোটাই কিন্তু যকৃত কোষেই ঘটবে। আগে এটা ঘটবে কেন? কারণ কামড় দিলে রক্ততেই তো প্রথমে তোমার জীবাণুটা আসবে, তাই রক্ত থেকে যকৃত কোষে গিয়ে অ্যাটাক করবে, হইল। এবার তারা আশ্রয় নিবে। কেন আশ্রয় নিবে? যকৃতে আশ্রয় নিতে হবে, নাহলে ডাব্লিউবিসি এসে এদেরকে ফায়ার করে দিবে। তাই আশ্রয় নিতে হবে। আশ্রয়টা কই দিন নিবে? যকৃতের সাইনোসয়েডটাকে আমি তো বলছি আশ্রয় নিবে। এবার আশ্রয় নেওয়ার পর এরা এবার বের হবে, গর্ত থেকে বের হবে, গর্ত থেকে বের হয়ে আবার আশেপাশের যকৃত গুজগুলোকে আক্রমণ করা শুরু করবে, এবং আশেপাশের যকৃত গুজগুলোকে আক্রমণ করার ঘটনাটি হচ্ছে এই চক্র। সো দোনোটাই কিন্তু ভিন্ন ঘটনা, কিন্তু দোনোটাই যকৃত কোষে ঘটতেছে। এইবার এই দুইটা ঘটনা ঘটার পর এবার তারা নেক্সট টার্গেট হচ্ছে আরবিসিকে অ্যাটাক করা। আরবিসিতে অ্যাটাক করে একটা জীবনচক্র সম্পাদন করবে। আরবিসিটা অ্যাটাক করার পর মানবদেহে তার কাহিনী শেষ। সে বলছে এনাফ, অনেক কিছু করে ফেলছি, এইবার আমরা পরবর্তী ঘটনা ঘটাবো মশকের দেহে। তা আমাদের টার্গেট থাকবে এটা আগে শিখে ফেলা, মানব দেহ, তারপরে না আমরা মশকিতে কি ঘটনা সেটা জানা। তাহলে আমরা আগে কি শিখবো বুঝছো? আমরা আগে এটা শিখবো, প্রি এরিথ্রোসাইটিক হ্যাপাটিক সাইজোগনি। প্রথমে এটা শিখবো, ধাপে ধাপে যাইতে হবে। তারপর শিখবো এক্সো এরিথ্রোসাইটিক হ্যাপাটিক সাইজোগনি, তারপর এই ঘটনাটা শিখবো, তারপর লাস্টে গিয়ে শিখবো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এই জন্যটা এক ক্লাসে শেষ করে দেওয়া সম্ভব। এই প্রি এরিথ্রোসাইটিক হ্যাপাটিক সাইজোগনি এবং এক্সো এরিথ্রোসাইটিক হ্যাপাটিক সাইজ দোনোটাই এক ক্লাসে শেষ করে দেওয়া সম্ভব। তারপর এটা শেষ করার পর আমরা চাইলে এটাও এক ক্লাসে শেষ করে দেওয়া সম্ভব, ঠিক আছে? সো আমাদের টার্গেট কি বুঝতে পারতেছো? কারণ টার্গেট না জানলে তো তুমি পড়ে লাভ নাই। আগে এটা বুঝতে হবে, তো তোমাকে আগে কি শিখতে হবে? আগে এটা, তারপর এটা, এই দুটো একসাথে শেখা যাবে, কারণ এই দুটোটা একসাথেই শেখার মতো। তারপর এটা, তাহলেই মানব দেহ শেষ হয়ে যাবে। তারপর মশার দেহে কি ঘটবে সেটা আমরা দেখবো। সো আমি আর আজকে এতটুকুই পড়াইলাম। সো নেক্সট ক্লাসে আমাদের টার্গেট থাকবে এই দুইটা শেষ করা। তোমাকে বুঝতে হবে কোনটা আগে কোনটা পরে, এইটা আগে তারপর এইটা। সো এই দুইটা আগে আমরা শেষ করবো। এই ধরনের কোথায় ঘটে? হ্যাপাটিক সাইজোগনি মানে যকৃতে ঘটে। তাহলে কালকে যেটা নেক্সট ক্লাসে পড়বো যকৃতে কি কি ঘটনা বলে সেটা। এই দুইটা শেষ করলেই কিন্তু আরবিসির ঘটনা চলে আসবে। আর এটা শেষ করার পরে কিন্তু তোমার জ্বর আসে। তাহলে তোমার কখন জ্বর আসবে জানো? এটার পর, এরিথ্রোসাইটিক সাইজোগনির পরই তোমার জ্বর আসবে। যেটা আমি তোমাদেরকে বলছিলাম জ্বর কেন আসে তুমি জানতে পারবা যখন এরিথ্রোসাইটিক সাইজোগনি শেষ করে ফেলবা, তখনই বুঝতে পারবা কেন তোমার জ্বর আসে। তো তোমার জ্বর আসার জন্য কত কাহিনী দেখো। প্রথমে এটা, তারপর এটা যখন শেষ করে ফেলবা তখনই বুঝতে পারবা তোমার জ্বর কেন আসে। যদিও আমি বুঝাই দিচ্ছি জ্বর কেন আসে, বাট আরও ভালোভাবে বুঝতে পারবা যখন এটা শেষ করে ফেলবা, মানে এরিথ্রোসাইটিক সাইজোগনি শেষ করে ফেলবা। এটা শেষ করতে পারলেই তোমার জ্বর চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। সো নেক্সট ক্লাসে আমরা এই দুইটা শিখবো। ওকে, তো একটু প্রিপারেশন নিবা, কারণ এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। সো সবই ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। সো আমরা এটা শিখবো। তো তোমরা বলো আমি যা বুঝাইছি তা বুঝছো কিনা। যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি তোমাদের প্রশ্নগুলো দেখেই উত্তর দিয়ে আমি লাইভটা শেষ করে দিচ্ছি। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর কোনো প্রশ্ন থাকলে একটু আমাকে জলদি করে জানিয়ে ফেলো। আল্লাহ হাফেজ। নো কোয়েশ্চেন, কোনো কোয়েশ্চেন নেই। আচ্ছা, আর কেউ কি কোনো কোয়েশ্চেন করবা? অল ক্লিয়ার ভাইয়া, এটাই সিমটমস কি বলে। আচ্ছা, কোনো কোয়েশ্চেন নাই ভাইয়া, কোনো কোয়েশ্চেন নাই। ওকে সিরাজমণি, থ্যাংক ইউ সো মাচ। এই ক্লাসের কমেন্ট পড়ার মনে হয় না। আচ্ছা, লেকচার শিট কখন দিবেন? আচ্ছা ভাইয়া, অল ক্লিয়ার স্যার। ক্লিয়ার তখনই হয় যদি তোমরা ভালো মতো বুঝো। আই হোপ তোমরা ভালো মতো বুঝছো, তাই ক্লিয়ার বলতেছো। No question, only feel. Okay, all clear. Okay, সো আশা করি তোমরা বুঝতে পারতেছো নেক্সট ক্লাসে আমরা কি শিখাবো। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।
লেকচার শিট তোমাদেরকে দেওয়া হবে, এটা দেওয়া হবে, এগুলো প্রোগ্রেসে থাকে তো এগুলো দেওয়া হবে।